আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 99 ব্যাচের আজকে নব আজকে 13তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো কিওয়ার্ড রিসার্চের ক্লাস। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম এসইও কাকে বলে, কত টাইপস। তো আজকে আমরা কি জানবো? কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা আজকে জানবো। তো আমরা যদিও জানি, আমি আবারও আপনাদের একটু মনে করিয়ে দিই। নেক্সট যে ক্লাস হবে, আই মিন 15 তারিখ, আমাদের কিন্তু এক্সাম হবে, মিড টার্ম এক্সাম। আমাদের শিডিউল টাইম মানে 9টার দিকে আমাদের এক্সাম হবে। মানে অক্টোবর 15 তারিখ, রোজ বুধবার, আমাদের কিন্তু এক্সাম হবে কয়টার দিকে? রাত 9টার দিকে। এবং আমাদের সিলেবাস 1 থেকে 13টার মধ্যে হবে। মোটামুটি আমরা সবাই জানি কি কি টাইপের জিনিসগুলো হবে। আমরা আবার গত ক্লাসটা আবার দেখে দিব। আমি আবারও একবার রিমাইন্ডার করে দেই যে আমরা গুগল ক্রোম থেকে যদি এক্সামটা দেই, ভিউ রেজাল্টসে ক্লিক করলে আমরা মার্কসটা দেখতে পারবো। এই মার্কটা শুধুমাত্র আমাদের এমসিকিউ এর রেজাল্টটা দেখাতে দিবে বা দেখতে পারবো। এবং যে রিটেন কোশ্চেনের মার্কগুলো থাকবে, এইগুলো কিন্তু আমরা সেই মুহূর্তে দেখতে পারবো না। পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা যখন আলোচনা করব, আমরা রিটেন মার্কস গুলো দেখতে পারবো। তো রিটেন মার্কসেরটা আমাদের টোটাল মার্কসের সাথে পরবর্তীতে স্যার নিজে খাতা দেখে যুক্ত করে দিবে। তো এটা নিয়ে আমরা চিন্তা করব না। রিটেন মার্কস গুলো আমরা যখন দেখব, ভিউ রেজাল্টসে ক্লিক করে সবগুলো কিন্তু আমরা ক্রস পাবো। সুতরাং আমরা চিন্তা করব না। এবং আমরা ভিউ রেজাল্ট যখন ক্লিক করব, আমরা ফিডব্যাকে সবগুলোর রেজাল্ট আমরা দেখতে পারবো, আমরা কোথায় কোথায় ভুল করেছি। তো গত ক্লাসে কিন্তু আমরা এগুলো আলোচনা করেছিলাম। এবং কোনো কারণে ভুলবশত আমাদের স্টুডেন্ট আইডি অথবা রোল নাম্বার যদি আমরা ভুল করে থাকি বা ভুলে যাই, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু অফিসে কল দিব। অফিসের নাম্বার আমাদের এখানে দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছি। যদি আমরা আমাদের রোল নাম্বার এলডিএম দিয়ে সামথিং যদি আমরা ভুলে যাই, আমরা প্লিজ দয়া করে স্যারকে কল দিবেন না। স্যারের কাছে কি আপনার রোল নাম্বার আছে? স্যার কিন্তু আপনার রোল নাম্বার নিজের কাছে রাখেন না। এটা কোথায় থাকে? এটা কিন্তু অফিসে থাকে। অফিস টাইম আমরা কি জানি? অফিস টাইম হলো 10টা থেকে 5টা, এবং আমাদের এক্সাম শুরু হবে 9টার দিকে। তো রাত 9টার দিকে স্যারকে যদি সারাদিন রাত্রেবেলা যদি বলেন, স্যার আমি এক্সামটা দিতে পারছি না, আমাকে একটু রোল নাম্বারটা দেন, স্যার কিন্তু পারবে না। কারণ স্যারের কাছে এমনিও আপনার রোল নাম্বার নেই। এবং স্যার রাত 9টার দিকে অফিসেও যদি আপনি কল দেন, অফিসও কিন্তু হেল্প করতে পারবে না, কারণ অফিসের লোকেরাও কিন্তু ঘুমাতে যাবে। জি, আমি বলে দিব, সমস্যা নেই। এমসিকিউ অবশ্যই পারবেন আপনি, কোনো টেনশন নেই। দেলোয়ার আপু, আমরা যেরকম টাইপের আমরা কোশ্চেন আমরা দিচ্ছি, বা আমরা যে টাইপের কোশ্চেন করব, আমরা যা যা পড়েছি তার মধ্যেই পারবো। ঠিক আছে। আরেকটি কথা আমি অ্যাড করে রাখি, দেলোয়ার আপু কোশ্চেন পেয়ে আমি দেখলাম অনেকে কিন্তু ইংরেজি বুঝবেন না। যদিও আমি খুবই ইজি ভাবে ইংরেজি দিয়েছি, যদি আমরা ইংরেজি না বুঝি, এই 3 ডটস ক্লিক করে আমরা সবাই ট্রান্সলেট দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি গুগল ক্রোমে থাকি, এখানে ট্রান্সলেট দিয়ে আমাদের পুরো পেজটাকে বাংলা করে নিতে পারবো। তো বাংলা যদি করে নেই, এখানে ক্লিক করলে আমরা বাংলা ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে এখানে ইংরেজি দেখতে পাচ্ছি। এখানে 3 ডটস করে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ দেখতে পারবো আমাদের মোবাইল ফোন অথবা আমাদের পিসিতে। তো চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বাংলা যদি চয়েস করে দিই, তাহলে পুরো পেজ কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা বাংলাতে কি লিখেছি সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। তো আশা করি আমাদের যারা বাংলাতে একটু ইংরেজি পড়তে সমস্যা হয়, তাদেরও কিন্তু সমস্যা হবে না।
জি, আমরা অনেক সময় পাবো। 40টা প্রশ্ন, 40টা, সরি, 40 নাম্বার মনে হয়। 40 নাম্বার না তো, আমি ভুলে গেছি নাম্বার কত, দেখতে হবে। আপনাদের তো গত ক্লাসে বলেছিলাম মিড টার্ম এক্সামের নাম্বার কত। তো কাজ করতে করতে মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই। এই যে, মোট নাম্বার হলো আমাদের 50 মার্ক। তো 50 মার্কের এক্সাম আপনার কিন্তু সময় অত লাগবে না, ঠিক আছে? এবং আমি একটা কথা কিন্তু বলে দিয়েছি। আস আসমানি আপু, আপনি শুরু করছেন কটার দিকে? আপনি এক্সামটা শুরু করতে পারছেন কটার দিকে? আমি কিন্তু আপনার এক্সামটার পোস্ট করব হলো ঠিক 9টার দিকে, তাই না? এবং আপনার খাতা আমি অবশ্যই নিয়ে নিব, বা খাতা আপনি যদি 11টার পরে কেউ সাবমিট করেন আমি কিন্তু বাতিল ঘোষণা করব। আশা করি বুঝতে পারছি আসমানি আপু। আর আরেকটি কথা আমি অ্যাড করে দিই, গুগল ক্রোমে আপনি কতক্ষণ আছেন এটা কিন্তু দেখার কোনো ওয়ে নেই। আশা করি আসমানি আপু আমরা বুঝতে পারছি আমরা কি করতে পারি। ঠিক আছে, বাকিটা আমরা একটু চিন্তা করব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? আপনার অত সময় লাগবে না এই 50 নাম্বার আনসার করতে, ঠিক আছে? তো আমরা তাহলে বুঝতে পারছি এক্সাম নিয়ে কিন্তু আমরা অনেক কথা বললাম, 5 মিনিটে অনেক কিছু আনসার আমরা পেয়ে গেছি। যে সবগুলো রিটেন কোশ্চেন ক্রস আসবে, তো আমরা কমেন্টে কিন্তু লেখা শুরু করব না, স্যার আমার রিটেন কোশ্চেন গুলো ক্রস কেন আসছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি রোল নাম্বার সঠিকটা দেন তাহলেও কি হবে, তাহলেও কিন্তু ক্রস আসবে, তাই না? এটাও কিন্তু আমরা সবাই জানি। কেন? রিটেন কোশ্চেনটাও কি আকারে আসবে? এটি শর্ট কোশ্চেন আকারে আসবে, তাই না? যেহেতু শর্ট কোশ্চেন আকারে আসবে, তাই রোল নাম্বারটাও ক্রস আসবে। তো এগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং সবাই কিন্তু আমরা বুঝি। তো সবাই এখানে কমেন্টের মধ্যে কোশ্চেন কমেন্ট করতে থাকবেন না, বিষয়টি খুবই অড দেখায়। তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। ওকে, আমাদের শারমিন আরা বলছেন রোল নাম্বার কিভাবে পাবো। আপনি যখন লিড আইডিতে জয়েন করেছেন আপনি ভেবে একটি মেসেজ পেয়েছিলেন, এলডিএম দিয়ে ছয় কয়েকটি ডিজিট পেয়েছিলেন, মনে আছে? এলডিএম দিয়ে কয়েকটি ডিজিট পেয়েছিলেন, এটি কিন্তু আপনার স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার। তো আমরা এটা দিয়েই আমাদের টি পূরণ করব। মুস্তান ভাইয়া বলছেন যে আমাদের পরীক্ষাটি কবে। উনি বেবি গত ক্লাসেও জয়েন করেননি। আমাদের পরীক্ষা 15 তারিখ, মানে নেক্সট ক্লাসে আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে মুস্তান ভাইয়া, আমরা এতক্ষণ ধরে আগে থেকেই আলোচনা করছি। তো পরীক্ষা নিয়ে আমার আর কোনো টপিক বলার দরকার নেই, ঠিক আছে? আশা করি এক কথা আমার বারবার বলতে বলতে হয়ে গিয়েছি, সবাই বিরক্ত হয়ে গেছেন। ওকে, আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ওকে, যে আমার কাছে আশা করি পরীক্ষা নিয়ে আর কোনো কোশ্চেন আমরা পাবো না। ঠিক আছে, যে পরীক্ষা কবে এগুলো কোশ্চেন আর পাবো না, কারণ আমরা কিন্তু সবাই জানি হঠাৎ করে পরীক্ষা কিন্তু আর হচ্ছে না। তো আমরা তাহলে এখন ক্লাসে চালে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ডটা
আসলে কি এবং কিওয়ার্ডটা দিয়ে আমরা আসলে কি করি, কিওয়ার্ডটা কেন দরকার, এগুলো কিন্তু গত ক্লাসে আমরা কিছুটা জেনেছিলাম। আজকে আমরা ডিটেলস জানবো। কিওয়ার্ড কি কি আছে, কিওয়ার্ড কয় কয় ভাগের, এগুলো সবকিছু আজকে আমরা জানার ট্রাই করব। তো আগে বুঝি কিওয়ার্ডটা কি। এবং কিওয়ার্ড আমরা যদিও জানি কিওয়ার্ড কি, কয়েক ওয়ার্ডে যে কিওয়ার্ড আছে সেটাই কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কয় ভাগে ভাগ করা যায়, কিওয়ার্ড ক্যাটেগরি ওয়াইজ যদি আমি ভাগ করি, কিওয়ার্ডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস, মানে যে কিওয়ার্ডকে আমরা কাস্টমারকে বোঝাতে চাই তাকে আমরা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলে থাকি। পরে প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে আমরা প্রোডাক্টকে বুঝিয়ে থাকি বা সংজ্ঞায়িত করে থাকি তাকে কি বলি আমরা? প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। এবং জিও টার্গেটিং কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের লোকেশনটা টার্গেট করে থাকি তাকে আমরা জিও টার্গেটিং কিওয়ার্ড বলে থাকি। আমি আবারও আপনাদের রিমাইন্ডার দেই, আজকের ক্লাসও কিন্তু থিওরিটিক্যাল ক্লাস হবে, ঠিক আছে? এবং আজকের ক্লাস থেকেও কিন্তু আমাদের এক্সামে আসার পসিবিলিটি বেশি। গত ক্লাসেও আছে, আজকেরটাও বেশি আছে, ঠিক আছে? আর অবশ্যই অন্যান্য ক্লাসগুলো থেকে কিছু কিছু থাকবে। তো আজকে ক্লাসে থিওরিটিক্যাল থাকবে, তো আমরা চাইলে নোট করতে পারি, না হলে একটু বুঝে নেওয়ার ট্রাই করব। মুখস্থ করার কিন্তু কিছু নেই, ওকে? আমরা শুধু বুঝবো। তো কিওয়ার্ড ক্যাটেগরি ওয়াইজ বুঝতে পারলাম তিন টাইপের আছে: কাস্টমার ডিফাইনিং, প্রোডাক্ট ডিফাইনিং এবং জিও টার্গেটিং কিওয়ার্ড। এখন স্যার এই তিন ক্যাটেগরি আছে, আর কোনো ভাগে নেই? না, আরো ভাগ আছে। ক্যাটেগরি, একটি কিওয়ার্ড সাইজ ভেদে, মানে এটি বড় হবে নাকি ছোট হবে, এটার সাইজ দেখে কিন্তু এটাকে অনেক ভাগে ভাগ করা যায়। তো আমরা দেখি কিভাবে ভাগ করা যায়। তো এর সাইজ দেখে কিভাবে ভাগ করা যায় আমরা দেখি। একটি হলো শর্ট টেল কিওয়ার্ড, মানে ওটার সাইজ ছোট। তারপরে লং টেল কিওয়ার্ড, যেটার সাইজ বড়। তারপরে সাব গ্রুপ কিওয়ার্ড, যেটা একটা গ্রুপকে আমরা টার্গেট করি। তারপরে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, যেটা আমরা কিছুদিনের জন্য রিলেভেন্ট থাকে তারপরে হারিয়ে যায়, সেটা হলো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। তারপরে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, যেটা মানুষ কখনো ভুলে না। তো আমরা তাহলে এগুলো সবাই বুঝতে পারছি। জানাতুল আপু, আপনার কোশ্চেনটা আপনি ধরে রাখেন, পরবর্তীতে আপনার কোশ্চেনের আনসার আপনি নিজেই পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আমি চ্যাটটা অফ করে দিচ্ছি। আপনার কোশ্চেনটার আনসার আপনি নিজেই দিবেন, আপনাদের আমি সুযোগ দিব। তো আশা করি আমরা সবগুলো বুঝে গিয়েছি। এখন আমরা আগাই যে এইগুলো কি কি, আমরা একটু বিশ্লেষণ ভাবে বোঝার ট্রাই করি। প্রথমে হলো কিওয়ার্ড ডিফারিং, যে বললাম কাস্টমার ডিফারিং কিওয়ার্ড কাকে বলে। আপনি যখন একটি কিওয়ার্ড ইউজ করবেন যেটাকে আপনার কনসুমার বা কাস্টমারকে বুঝাবে, তাকে কি বলছি আমরা? কাস্টমার ডিফারিং কিওয়ার্ড। উদাহরণ আগে বুঝাই। এমন কিছু কিওয়ার্ড যা আপনার যেসব কাস্টমারকে আকর্ষণ করতে চান তাদের উপর ফোকাস করে, বা পটেনশিয়াল কাস্টমার দের যেগুলো ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের খোঁজার সময় ব্যবহার করা হয়, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস বলা হয়। আমরা একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আপনি বিগিনারদের জন্য রানিং শু ব্যবহার করেন, ঠিক আছে? রানিং শু আপনি সেল করছেন কাদের জন্য? যারা মাত্র দৌড়াদৌড়ি শুরু করছে তাদের জন্য রানিং শু ব্যবহার করছেন, তাদের জন্য। তাহলে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কি হতে পারে? বেস্ট রানিং শু ফর বিগিনার্স, অথবা কি হতে পারে? অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স। এরকম কিন্তু হতে পারে, যেগুলো নতুন রানারদের জন্য সর্বাধিক প্রাসঙ্গিক এবং
আকর্ষণীয়। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি এগুলো দিয়ে আমরা কোথায় দিব। এক আপু জিজ্ঞেস করলো এগুলো আমরা কোথায় দিব। এগুলো কিন্তু আপনি প্রোডাক্টের মধ্যে দেন, প্রোডাক্ট লিস্টিং করার সময় আমরা দেই, যাতে কেউ যখন ওরা কিনতে যায় তখন যাতে আসে। সেটা অ্যামাজনে হতে পারে, সেটা আপনার ওয়েবসাইটে হতে পারে, সেটা আপনার ফেসবুক পেজে হতে পারে। তো এটা যে কোনো জায়গায় হতে পারে। আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি যে অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স দিয়ে যদি সার্চ দেই কোনো কিছু আসে নাকি আসে না। আমরা গুগলে সার্চ দেই, সার্চ দিয়ে দেখতে পাচ্ছি অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স। আপনি যদি এখনো সার্চ দেন এরকম কিন্তু একটি রেজাল্ট পাবেন যে দ্য বেস্ট 7 অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স। এটা কিন্তু একটু নিচ থেকে দিয়েছি, এর উপরে কিন্তু আরো রেজাল্ট আছে। কোন রেজাল্ট আছে সেটা আর কি এইও, মানে আনসার ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এআই এর কিছু রেজাল্ট আছে। তারপরে আমরা এই রেজাল্ট গুলো মানে এসইও থেকে উপরে উঠেছে সেগুলো আমরা পাই, এজন্য আমি একটু নিচ থেকে নিয়েছি স্ক্রিনশটটি। তো 7 বেস্ট অ্যাফোর্ডেবল রানিং শু ইন 2024 এটা কিন্তু উঠেছে। এখন কথা হলো স্যার 2024 কেন? কারণ এটা উঠেছে দেখি আমরা 24 দেখতে পাচ্ছি, 2025 উঠেনি। কারণ উঠেনি, এটা ভালো রেজাল্ট ছিল তাই কিন্তু উঠেছে। তো এটাকে বেশি কাস্টমার ডিফাইন করা ছিল দেখে এই প্রোডাক্ট কিন্তু উঠেছে, অন্যগুলো উঠেনি। তো আমরা বুঝতে পারলাম কাস্টমার ডিফাইন কিওয়ার্ডস গুলো কি। তারপরেরটি আমরা বললাম প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডস। তো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডস কি? যখন আমরা একটা কিওয়ার্ডস দিয়ে একটি প্রোডাক্টকে সংজ্ঞায়িত করি তখন আমরা প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডস বলে থাকি। আমি একটা উদাহরণ দিই, তাহলে আমরা বুঝবো। আগে বাংলা বলে নেই। এই কিওয়ার্ডটি সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করে যা আপনার বিক্রি করা জিনিসের সম্পর্কে কথা বলবে। উদাহরণ হলো, উদাহরণটা এখানে বলি তাহলে বেটার হবে আপনাদের। ধরেন আমরা ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল বিক্রি করছেন, তাহলে এটি প্লাস্টিক ডিফারেন্ট কিওয়ার্ড কি হতে পারে? রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল। তো এখানে যে আমি বলছি রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল, তো এই রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল দিয়ে আমরা একটু সার্চ করে দেখি কোনো কিছু আসে নাকি আসে না। তো রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল দিয়ে যদি আমরা সার্চ করি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লিস্টিং পাচ্ছি। কিছু পাচ্ছি amazon.com থেকে, কিছু পাচ্ছি ওয়াটার বটল ম্যানুফ্যাকচার থেকে, একটা কিছু পাচ্ছি অ্যামাজন থেকে, আর কিছু পাচ্ছি সিরিয়াস ইটস নামক একটি ওয়েবসাইট থেকে। তাহলে এটা আমার ইমেজে কেন এসেছে? কারণ তারা যখন ওয়েবসাইটে দিয়েছিল এই ডাইরেক্ট যে কিওয়ার্ড আছে রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল, এটা কিন্তু তারা ব্যবহার করেছিল। এর জন্যই কিন্তু এই প্রোডাক্টটি এসেছে, না হলে কিন্তু আসতো না। তো আমরা বুঝতে পারলাম যে রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল কেন ব্যবহার করা হয়েছে। তো আমরা নিজেরা, আমি আপনাদের একটু জিজ্ঞেস করি, আমরা প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড এবং এই কাস্টমার ডিফারেন্ট কিওয়ার্ডস আপনাদের নিজেদের যে কোনো প্রোডাক্টের জন্য আমরা কি বানাতে পারবো? জাস্ট ইয়েস বা নো একটু চিন্তা করে বলেন তো, আমরা কি করতে পারি? এটা শুধুমাত্র ওয়াটার বটল দিয়ে কিন্তু শুধুমাত্র হবে না, আমরা যে কোনো কিছু কিন্তু চিন্তা করতে পারি। এবং এইটা যখন আমরা খুবই স্ট্যান্ডার্ড চিন্তা করব তখন কিন্তু হবে। আর আমি আপনাদের একটি হিন্ট বা এটি চিট কোড বলি, ঠিক আছে? যখন আমরা প্রোডাক্ট নিয়ে চিন্তা করব আপনি একটু খেয়াল করবেন, যখন প্রোডাক্ট নিয়ে চিন্তা করব তখন আমরা শুধু বিশেষণ ব্যবহার করব। দেখেন, রিইউজেবল কিন্তু বিশেষণ, স্টেনলেস বিশেষণ, স্টিল বিশেষণ। আমরা বিশেষণ মানে কি? এই যে ওয়াটার বটল, এটার আমি সবগুলো গুণগুলো লিখেছি, এগুলো সব গুণ না? তো যখন কাস্টমার এসেছিল তখন তার বৈশিষ্ট্য আমরা দিয়েছি, এবং ওয়াটার বটলের বৈশিষ্ট্য না, ও কি করতে পারে সেটা বলছি। এবং ওয়াটার বটলের সময় বা আপনার প্রোডাক্ট ডিফাইন করার সময় আমরা কি বলছি? ওর বৈশিষ্ট্যগুলো বা বিশেষণগুলো আমরা তুলে ধরার ট্রাই করছি। তাহলে এখন বেবি আমরা যদি চিন্তা করি
ওয়াটার বটলের জায়গায় ক্লথও হতে পারে, সেটা ওয়াচও হতে পারে, বা যে কোনো কিছুই কিন্তু হতে পারে, হতে পারে না? আমরা কিন্তু নিজেদের যে কোনো একটি প্রোডাক্ট, যে কোনো একটি কাস্টমারের জন্য আমরা কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলো কিওয়ার্ড নিজেরা চিন্তা করতে পারি। ঠিক আছে? এবং আপনি একটু সার্চ করে দেখবেন, আপনার মতো আরো অনেক মানুষ আছে অলরেডি ব্যবহার করে ফেলেছে। ঠিক আছে? এটাই কি, এটাই কিন্তু আমাদের মজা বা কিওয়ার্ড বের করার মজা। ঠিক আছে? তো এগুলো কিন্তু যত ইউজ হবে, মানুষ কিন্তু এগুলো দিয়ে সার্চ দেয়, দেখি কিন্তু সার্চ রেজাল্টে আসে। তো আমরা তাহলে বুঝলাম এই দুটো। তাহলে নেক্সটটা কি হচ্ছে? নেক্সটটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। তো জিও টার্গেটিং কিওয়ার্ড কি হতে পারে? যেটা আমাদের পুরো লোকেশন ভিত্তিক যে টার্গেটিং হয় সেটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। এই কিওয়ার্ডস গুলো আপনার লোকেশনকে টার্গেটিং করার জন্য ব্যবহৃত হয়, এবং সাধারণত শহরগুলোতে বা অঞ্চলগুলোর জন্য অঞ্চলগুলোর নাম থাকে। এটা কিন্তু আমরা প্রায় কিন্তু ব্যবহার করে থাকি। আমি একটু বাইরের দেশে উদাহরণ দিই, সবসময় বাংলাদেশের উদাহরণ দিয়ে থাকি। তো ধরেন আমরা একটা উদাহরণ দিই, নিউ ইয়র্কে একটি পিজা শপ আমরা চালাচ্ছি। যদি জিও টার্গেটিং কিওয়ার্ড আমরা দিয়ে রাখি, তাহলে পিজা, বেস্ট পিজা ইন নিউ ইয়র্ক আমরা দিয়েছি। তাহলে এটা দিয়ে যদি আমরা সার্চ দিই, এই জিও টার্গেটিং কিওয়ার্ড দিয়ে বেস্ট পিজা ইন নিউ ইয়র্ক, আমরা কি রেজাল্ট পাবো না? দেখতে পাচ্ছি বেস্ট পিজা ইন নিউ ইয়র্ক দিলে কিন্তু উপরের দিকে আমাদের ওই আগের মতো এইও দিয়ে ভরে যাবে। ঠিক আছে? এগুলো কিন্তু এইওর যুগ চলে আসছে। তো উপরে এইও আসবে। এই রেজিট যে দেখতে পাচ্ছি, রেডিডিট, এটা কিন্তু এখন খুবই জনপ্রিয়। কেন? রেডিট যেটা আছে এটা প্রায় এইও টেকনিকেই চলে। এজন্য কিন্তু এটা এসইও প্লাস এইও দুটোর উপরেই থাকে। এই জন্য এটা উপরের দিকে আছে। তারপরে এখান থেকে আমাদের পুরো এসইওর উপর দিয়ে আছে। তো এনওয়াইসি দেখতে পাচ্ছি, তারপরে এগুলো যে আছে এগুলো সবই কিন্তু এসইওর উপরে আছে। তো আমরা বুঝলাম যে এই কিওয়ার্ডস দিয়ে আমাদের অনেকগুলো পেজ র্যাঙ্কিং এ আসছে। তারপরে সাইজ ভিত্তিক যে আমরা যে ক্যাটেগরি করব, এটা তাহলে কিভাবে করতে পারছি? প্রথমটা হলো আমাদের শর্ট টেল কিওয়ার্ড। যে কিওয়ার্ড গুলো ছোট ছোট বা 2 বা 3 অক্ষর দিয়ে আছে, সেগুলোকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলে থাকি। এগুলো সার্চ ভলিউম বেশি এবং প্রতিযোগিতাও বেশি। আমি আপনাদের জিজ্ঞেস করি, তো আমরা কি জানি? আমাকে একটা আনসার দেন, দুই একজন যদি পারেন। শর্ট টেল কিওয়ার্ড কি হতে পারে? জাস্ট মনে যা আসে তাই লেখেন, মানুষ ভুল করতে করতেই শিখবে, এটাই তো মজা। শর্ট টেল কিওয়ার্ড হতে পারে কি? ইন দা, ইন দা দিয়ে মানুষ সার্চ দিবে না, মানুষ সার্চ দিবে এরকম। ভাইরাল, হ্যাঁ ভাইরাল একটা কিওয়ার্ড হতে পারে। একটা প্রোডাক্টের কথা চিন্তা করে কিওয়ার্ডটি লেখেন। ঠিক আছে? প্রোডাক্টের কথা চিন্তা করেন, যেহেতু আমরা একটা ডিজিটাল মার্কেটার, আমরা তো প্রোডাক্টের মার্কেটিং করব। ফ্যাশন, ওয়াটার, ড্রেস, অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। ওয়াটার সুন্দর, ড্রেস সুন্দর, বিউটি সুন্দর, এই যে একটা একটা করে যে সুন্দর সুন্দর বলছেন, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কিওয়ার্ড বলছেন। কিন্তু একটা জিনিস একটু চিন্তা করেন, যেগুলো আমরা বলছি এগুলো দিয়ে কি, ফেস ওয়াশ ভেরি গুড, এগুলো কি মানুষকে সবাই ব্যবহার করে? ইয়ারফোন ভেরি গুড, এগুলো কি সবাই সেম ব্যবহার করেন? দেখেন দেখি, এই যে আমরা যে সুন্দর সুন্দর কিওয়ার্ড গুলো ব্যবহার করছি, ওয়াটার, ড্রেস, বিউটি, ফেস ওয়াশ, ইয়ারফোন, এগুলো দেখেন কোনো কোম্পানি কিন্তু আমরা দিচ্ছি না, দিচ্ছি বা কোনো নির্দিষ্ট কোনো নামও দিচ্ছি না। তাতে এই কারণে সার্চ ভলিউম বেশি যেমন হবে, এর সাথে আমাদের প্রতিযোগিতা বেশি হবে। কিডস ড্রেস দুটো হয়ে গেছে, জনাব ভাইয়া, জনাব আপু। হ্যাঁ, তাও দেওয়া যায়, তাও দেওয়া যায়, যেহেতু দুটা কিওয়ার্ড বলেছি, তাও দেওয়া যায়। তাও কিন্তু দেওয়া যায়, দুইটা ওয়ার্ড দেওয়া যাচ্ছে। তারপরও কিছুটা আহ একটু লং টেল হয়ে যায়, তারপরও আমরা দিতে পারি, কিডস ড্রেস দিতে পারি। তো আমরা বুঝতে পারছি কি, প্রতিযোগিতাও কিন্তু বেশি, তাই না? ওয়াচ, এটাও কিন্তু আমাদের
শর্ট টেলের মধ্যে পড়ে। ঠিক আছে, টি শার্ট, হ্যাঁ টি শার্টও কিন্তু পড়ে। তো আমরা শর্ট টেল কোনগুলো বুঝতে পারছি। তো আমরা তাহলে একটা উদাহরণ দেই। আমি তাহলে উদাহরণ দেই যে ল্যাপটপ বা রানিং শু। ল্যাপটপ যখন বলবো তখন কি আমি বলছি কোন কোম্পানির, অথবা কি বলছি কম দামি না বেশি দামি, অথবা আমরা কিন্তু কোনো নির্দিষ্ট কিছু বলছি না। একই সাথে রানিং শু যে বলছি, এটা কাদের জন্য, মেয়েদের জন্য কি ছেলেদের জন্য, কোন টাইপের, এটা কি বিগিনারদের জন্য নাকি স্পেশালিস্টদের জন্য, স্পোর্টসের জন্য নাকি কার জন্য, আমরা কিন্তু কিছু বলছি না। তাহলে কি এটা সবার জন্য হচ্ছে, তার মানে সবাই কিন্তু এখানে ঘুরে ফিরে নামবে, তার মানে কি এটার প্রতিযোগিতা বেশি হবে। এগুলোকে আপনি র্যাঙ্ক করতে পারবেন। আপনি এই কন্টেন্ট দিয়ে বা এই কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারবো না। আমরা তাহলে উদাহরণ দেখি। যখন ল্যাপটপ দিয়ে দেখছি, প্রচুর প্রচুর সার্চ রেজাল্ট আমরা পেয়ে যাব। কি কারণে? সবাই কিন্তু ল্যাপটপ ওয়ার্ডটি ব্যবহার করছে। তাহলে আমরা শর্ট টেল কিওয়ার্ড কাকে বলে আমরা বুঝতে পারছি। এখন তাহলে আমরা লং টেল কিওয়ার্ডটা দিকে যাই। তা লং টেল কিওয়ার্ড তাহলে কি হতে পারে? লং টেল কিওয়ার্ড যেটা 3 থেকে 4 ওয়ার্ড বা একটু বেশি হয়ে থাকে, সেটা কি, সেটা হলো লং টেল কিওয়ার্ড। তাহলে এটা নির্দিষ্ট কিওয়ার্ড প্রায় 3 থেকে 4 বা বেশি ওয়ার্ড দিয়ে সৃষ্টি হয়, কিন্তু এটা সার্চ ভলিউম কম এবং প্রতিযোগিতাও কম, কিন্তু আরো বেশি টার্গেটেড। তো আমরা একটুক্ষণ আগে কিন্তু কিছু কিওয়ার্ডের কথা এক একজন বলেছেন। তো আমরা তাহলে এটাকে লং টেল বানানো ট্রাই করি। ড্রেস বলেছেন, তো ড্রেসটাকে আমরা একটু লং টেল চিন্তা করি। এক একজন একরকম চিন্তা করেন। একজন বলেছেন ওয়াটার, ওটাকে চিন্তা করেন। ওয়াচ বলেছেন, এটাকে একটু চিন্তা করেন। পার্টি ড্রেস, ড্রেস ফর ওমেন, ভেরি গুড। মোবাইল বলেছেন, মোবাইল তো শর্ট টেল হয়ে গেল। দ্য বেস্ট ড্রেস, ভেরি গুড। অ্যাফোর্ডেবল ড্রেস, এরকম আমরা চিন্তা করি। লেটেস্ট ড্রেস, ঠিক আছে, এভাবে আমরা চিন্তা করতে পারছি। ঠিক আছে, দ্য বেস্ট ওয়াচ ইন টাউন, ভেরি গুড। যদি আমাদের অন্য জায়গায় চলে যায় তারপর কিন্তু আমাদের লং টেল হচ্ছে। লেটেস্ট হোম ডেকোর, এটাও কিন্তু আমাদের লং টেল যাচ্ছে। তাহলে আমরা কিন্তু অনেকেই বুঝে গেছি। আমি একটা উদাহরণ দিয়েছি, সেম উদাহরণ দিয়ে এক্সক্লুসিভ ড্রেস, হ্যাঁ এটাও দেওয়া যায়। বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস, আমরা দেখেন হয়েছে হয়েছে, আমরা দেখি এখানে দেখেন আমি কি কি কিওয়ার্ডস ব্যবহার করেছি। ল্যাপটপ তো একটু আগে আমরা দেখেছি, কিন্তু ল্যাপটপটা প্রথমে আমরা কি বলেছি, ফর স্টুডেন্টস। তার মানে কি, যে সেটা কম দামি হবে। তার মধ্যে আমি বলছি হলো বাজেট, তার মানে কম দামি মানে তার উপরে কম দামি হবে। তারপরে আমি লিখেছি হলো বেস্ট, মানে কম দামির থেকে আরো যদি বেস্ট কিছু থাকে সেটা আমাকে দিতে। তো এভাবে করে আমরা কি করতে পারছি, ওটাকে একটা টার্গেটেড করে একটা বেস্ট কিওয়ার্ডের কাছাকাছি নিয়ে যেতে পারছি। একইভাবে যদি আমরা এখানে দেখি, হ্যাঁ অ্যাডজেটিভ টাইপ বলতে পারেন, আমার টার্গেটেড করে নিয়ে আসতে হবে। বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট, তো ফ্ল্যাট ফিট যে আছে ফ্ল্যাট ফিট নিলাম, যেহেতু শু এটা ফ্ল্যাট ফিট নিয়েছি, আবার রানিং শু যেহেতু এর সাথে আবার বেস্ট। তো আমরা তাহলে ট্রাই করে দেখি, বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস, এটা কি ব্যবহার করা যায় নাকি আমরা ট্রাই করে দেখি তো গুগলে। আমরা যখন গুগলে সার্চ দিচ্ছি, দেখছি যে 2025 সালের চিপ ল্যাপটপ ফর 2025 এটা আসছে। এরকম আরো অনেকগুলো কিন্তু আসছে। তো আমরা দেখলাম এটা কিন্তু মানুষ ব্যবহার করছে, এমনকি অনেক কোম্পানি এই কিওয়ার্ডটি প্রায় ব্যবহার করে। তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা যদি যাই নেক্সটটি কি, এটি সাবগ্রুপ কিওয়ার্ড। তা সাবগ্রুপ কিওয়ার্ডটি কি? যখন এই কিওয়ার্ডটা একটি নির্দিষ্ট গ্রুপ বা নিশ আমরা টার্গেট করব, যা বর্ডার মার্কেটের মধ্যে পড়বে, তখন আমরা কি বলবো, তখন আমরা সাব গ্রুপ বলবো। এটা আমাদের একটু বুঝতে কঠিন হয়, আমি উদাহরণ দেখাই তাহলে আমরা বুঝতে পারবো। মানে আমরা টার্গেটের উপরে আরো বেশি টার্গেট যখন করছি, মানে একটা গ্রুপকে টার্গেট যখন করছি, তখন আমরা সাব গ্রুপ কিওয়ার্ড তাকে বলে থাকি। যেমন ল্যাপটপের ব্রড ক্যাটাগরির মধ্যে সাবগ্রুপ কি হতে পারে, যেমন ধরি
গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা। ঠিক আছে। তো আমি একটু আগে বললাম গেমিং ল্যাপটপ যে আছে, গেমিং ল্যাপটপের প্রাইস দেখা যাবে যে 2 লাখ টাকা, 1-1.5 লাখ টাকার নিচে, 1.5-2 লাখ টাকার নিচে গেমিং ল্যাপটপ, ডেডিকেটেড গেমিং ল্যাপটপ পাওয়া যায় না। যখন 1 লাখ টাকার নিচে আমি বলছি, তার মানে নয়তো গত বছর আগের অথবা আনঅফিসিয়াল যেগুলো আছে সেগুলো আমরা কেনার কথা বলছি। তাহলে কি আমরা নির্দিষ্ট একটি গ্রুপকে টার্গেট করছি না? একইভাবে যদি আমরা আসি রানিং শু ফর, রানিং শু এর যদি আমরা একটি সাব গ্রুপ দেখি, ট্রেল রানিং শু ফর ওমেন, তাহলে ওমেনের জন্য ট্রেইল আবার রানিং শু, এভাবে করে আমরা একটি গ্রুপ টার্গেট করতে পারি। তাহলে আমরা বুঝলাম সাব গ্রুপ কিওয়ার্ড কি হতে পারে। তো এভাবে করে আমরা সাব গ্রুপ টার্গেট করতে পারি। তো সাব গ্রুপ টার্গেটটা আমরা এভাবে নিতে পারি, যদি আপনি গ্রুপ টার্গেট করতে চান এভাবে সাব গ্রুপ টার্গেট করবেন। তারপরে আমরা যদি এই গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা দিয়ে যদি আমরা সার্চ করি, আমরা দেখতে পারবো যে লেনোভো LOQ15, যদিও একটু পুরানো দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের সার্চ লিস্টে এসেছে। এছাড়াও আমরা রেডিট যে বলেছি, রেডিট অবশ্যই থাকবে। রেডিটের কিছু কোশ্চেন অ্যান্ড আনসার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ক্লিয়ার হয়েছি যে এটা কিন্তু অলওয়েজ আসবে। তো আমরা এখানে বুঝতে পারছি এই টাইপের সাবগ্রুপ কিওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরপরে হলো এভারগ্রিন কিওয়ার্ড, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। তো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড কাকে বলে? এগুলো কিওয়ার্ড কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে, কিছু ট্রেন্ড বা ইভেন্টের কারণে দ্রুত ট্রাফিক আনার জন্য তারপরে কিন্তু চলে যায়। তো আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে আমরা আরো ইজি ভাবে বুঝবো। আমাকে একটু সবাই উদাহরণ দেন তো, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড কি হতে পারে? কারো কোনো এক্সাম্পল আছে? জাস্ট ইমাজিন কি হতে পারে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, বা এমন কিছু কিওয়ার্ড যেটা কিছুদিনের জন্য বা কিছুক্ষণের জন্য ট্রেন্ড বা ইভেন্টের কারণে হয়, পরে আবার চলে যায়। কারো কোনো আইডিয়া নেই? আপডেট নিউজ টুডে, ফ্রি, পুষ্পিতা আপু বলেছে আপডেট নিউজ টুডে, সাইমা আপু বলেছেন ফ্রি, বাকিরা বলেন অফার, কিছুটা কিছুটা, দুই সবারই হচ্ছে কিছুটা। সোমবার অফার, বুক ফেয়ার, ওয়ার্ম রেস, আমিনুল ইসলাম হলো উইন্টার ক্লথ, উইন্টার ক্লথ কিছুটা যায়, ওয়ার্ম ড্রেস কিছুটা যায়। তো আমরা কিন্তু এখনো একটা ইম্পর্টেন্ট কথা এখনো বলিনি, ফ্রি টাইম। আপনারা সবাই চলে যাচ্ছেন একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে, কেন আমরা আম, এই জায়গা এটার কথা শুনি নাই? তো এটা কি কেউ ইউজ করে না? এটা কি সবসময় চলে? আমাকে বলেন তো। তাহলে বলেন এরকম কি আরো কিছু আছে না? আমরা যদি চিন্তা করি, ধরেন আমাদের বৈশাখী সময়, বৈশাখ বৈশাখের সময় এই যে কাপল ড্রেসের একটা সুন্দর ইয়ে চলে যায়, ঠিক আছে? হ্যাঁ, ফাদার্স ডে, এটাও কিন্তু আমরা আমাদের একটা ট্রেন্ড বা ইভেন্ট আসে, ঠিক আছে? ফাদার্স ডে, মাদার্স ডে, তাদের জন্য স্পেশাল কিছু কিনবো। তো তখন এই যে আপনার এই যে ফাদার্স ডে, মাদার্স ডে, তারপর চকলেট ডে, এগুলো যে সুন্দর সুন্দর একটা ইভেন্ট ডে যে আছে, ভিক্টোরিয়া ডে অফার, হ্যাঁ ভিক্টোরিয়া ডে অফার আছে। তারপর এই যে কিছু কিছু ট্রেন্ড, এটা কিন্তু আমরা সারা সব সময় ব্যবহার করতে পারি না। তো এই যে টাইম গুলো আছে এগুলো আমরা সবসময় ব্যবহার করতে পারি না, কিছু সময়ের জন্য আসে তারপর কিন্তু চলে যায়। তো আমরা তাহলে এই কিওয়ার্ড গুলো কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমরা বুঝতে পারছি। আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? কারণ উদাহরণ দেই, ল্যাপটপ ডিলস ডে ইন ইট ডে 2025, এটা যদিও ইন বাংলাদেশ দেওয়া, আমাদের এটার সাথে যায় না, আমি এটা দিয়েছি কারণ গুগলে এটা দিলে পাকিস্তানে চলে যায়, বাংলাদেশে থাকে না। তো এটা আসলে বাংলাদেশে থাকে আর কি। তো যাই হোক,
গুগল মনে করে যে ঈদ ডে শুধুমাত্র পাকিস্তানি আছে, বাংলাদেশে নেই। তো যাই হোক, তো ল্যাপটপ ডিলস ইন ঈদ ডে 2025 ইন বাংলাদেশ দিয়ে আমরা সার্চ দিতে পারি, অথবা নিউ রানিং শু ডিলস অন ঈদ ডে ইন বাংলাদেশ দিয়ে আমরা দেখতে পারি। এগুলো কিন্তু কি, আমাদের শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। তো আমরা একটু ট্রাই করে দেখি গুগলে। গুগলে দেখবেন স্টার থেকে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2025 দেখতে পারবো। তারপরে এখানে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2025 মডেল, এরকম আমরা কিন্তু ডিলস গুলো পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা আমাদের কেন আসছে, আমাদের এই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য এসেছে। এরপরে আমি আপনাদের কোশ্চেন করি আবার, লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। তো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড কি? এমন সব কিওয়ার্ড যেটা দীর্ঘ সময় ধরে আর কি প্রাসঙ্গিক থাকে, এগুলো ট্রেন্ড বা ইভেন্টের কারণে থাকে, কিন্তু কোনো টাইম বা সিজনের পরে কিন্তু শেষ হয়ে যায়। তাহলে এগুলোকে আমরা কি বলি? আমরা লং টার্ম এভার আমরা এভারগ্রিন কিওয়ার্ড বলে থাকি। আপনারা কি কেউ উদাহরণ দিতে পারবেন? চিন্তা করেন যে কি হতে পারে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, যেটা অনেক দিন মানুষের মাথার মধ্যে বা চিন্তার মধ্যে থাকবে। কারো কোনো আইডিয়া আছে বা গেস করতে পারেন? কারো কোনো গেস নেই? ল্যাপটপ 2025, ল্যাপটপ 2025 তো শুধুমাত্র 2025 সালেই থাকবে। সিঙ্গার টিভি, ম্যাঙ্গো। ম্যাঙ্গো দিয়ে কি হবে? ম্যাঙ্গো তো একটা আপনার শর্ট টার্ম কিওয়ার্ড, মানে শর্ট টেল কিওয়ার্ড। রিয়েলমি, রিয়েলমি কিন্তু শর্ট টেল কিওয়ার্ডের মতোই একটা ব্র্যান্ডের কিওয়ার্ড। তো এভারগ্রিন কিওয়ার্ড যেটা আজীবন ব্যবহার করা যায়, এটা ব্র্যান্ডের কিওয়ার্ড। মোবাইল, ঠিক আছে, আমরা তাহলে পারছি না, ঠিক আছে। মোবাইল অফার কিছুটা দেওয়া যায়, কিন্তু এটা আমাদের ইয়ের মধ্যে পড়ে যায় না? ট্রি প্ল্যান্টেশন, হ্যাঁ ট্রি প্ল্যান্টেশন কিছুটা দেওয়া যায়। ভেরি গুড, উম্মে সালমা আপু দিয়ে দিয়েছেন। এটা কি? এটা কিন্তু আমাদের এভারগ্রিন কিওয়ার্ডের একটি সুন্দর উদাহরণ, হাউ টু লার্ন ইংলিশ। ঠিক আছে, উম্মে সালমা আপু সুন্দর মতো একটা উদাহরণ দিয়ে দিয়েছেন। মনে করেন আপু, আপনি যদি হাউ টু লার্ন ইংলিশ দিয়ে একটি পোস্ট লেখেন, এটা কিন্তু অলওয়েজ একটি লাইক পাবে, বা অলওয়েজ কিন্তু ওইটা দিয়ে মানুষ রিড করবে। ঠিক আছে, কেন রিড করবে? কারণ এটা কিন্তু অলওয়েজ চলবে। ঠিক আছে, বেস্ট এক্সারসাইজ, হ্যাঁ এটাও কিন্তু চলবে জয়না ভাইয়া। বেস্ট এক্সারসাইজ ফর ওয়েট লস, কারণ এটাও কিন্তু মানুষের লাগে। ঠিক আছে, বুঝতে পারছি। তো এইগুলো কিন্তু কি মানুষের লাগে। কুকিং রেসিপি, হ্যাঁ এটাও কিন্তু এভারগ্রিন কিওয়ার্ডের মতো কোন একটা টপিকের উপরে লাগে। তো দেখেন আপনারা নিজেরাই কিন্তু জানেন। কমফোর্টেবল ড্রেস, হাউ টু মেক কমফোর্টেবল ড্রেস, এটা বেটার হবে। তো আমরা যদি দেখি হাউ টু হেলদি ডায়েট, হাউ মেক এ হেলদি ডায়েট, এরকম হাউ টু চুজ এ ল্যাপটপ, বা হাউ টু চুজ দ্য রাইট রানিং শু, ফ্রিল্যান্সিং আইডিয়া, স্পেশালি ফুডিং আইডিয়া। দেখেন আপনারা কত কত সুন্দর সুন্দর কিওয়ার্ড কিন্তু নিজেদের মাইন্ড থেকে বের করে আনছেন। তো এগুলো যে আমাদের আছে, এগুলো কি? এগুলো কিন্তু এভারগ্রিন কিওয়ার্ড। ঠিক আছে, তো এইগুলো আমরা সব সময় ইউজ করে থাকি এবং ট্রেন্ডে থাকে। তো আমরা যদি হাউ টু চুজ এ ল্যাপটপ দিয়ে ট্রাই করে দেখি, দেখা যাবে গুগলের ওয়ার্ডে দেখতে পাচ্ছি সেই পোস্ট করেছে, এটা কিন্তু এখনো আছে। বেস্ট বাই আছে, এবং মাইক্রোসফট যে একবার করেছিল ওটা কিন্তু এখনো আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কিওয়ার্ড কিভাবে আমরা করতে পারি। তো এক আপু আমাকে কিন্তু কোশ্চেন করেছিলেন যে স্যার এই কিওয়ার্ড এইগুলো শিখে আমাদের কি লাভ আছে নাকি নেই? এই যে আমরা যে এখন কাকে বলে কত টাইপস আমরা শিখলাম, বলেন তো এই থিওরিটিক্যাল শিখে আমাদের কি আরো কি লাভ হয়েছে এতক্ষণ ধরে, নাকি আমরা পুরো টাইমটাই লস করলাম? ঠিক আছে, তো আশা করি আমাদের এক আপু যে বলেছে ওনার আনসার আমি বলেছি না, আনসার কিন্তু উনি পেয়ে যাবে। ঠিক আছে,
আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে কিওয়ার্ডস আসলে কি কি টাইপের হয়ে থাকে, এবং ওনার কোশ্চেন ছিল আমরা কোথায় ব্যবহার করব। এটার আনসারও কিন্তু আমি বলেছি, আমরা কিওয়ার্ডসটা জাস্ট একটু শেষ করলেই পেয়ে যাব। আশা করি আমরা নিজেরা পেয়ে গেছি যে আপু প্রশ্ন করেছিল, আমরাও পেয়ে গেছি আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। আমরা কিন্তু বিভিন্ন জায়গায়, সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারি, তাই না? আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। তো এরপরে আমরা দেখি যে কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস। তো আজকে আমরা একটু এরকম টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি: টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিবিএন, এসিআরপি আর ব্যাকলিং। আমরা তো মেবি এই দুটো জানি, তাই না? এসিআরপি জানি এবং ব্যাকলিং জানি, তো এইগুলো তো জানি না, তাই না? তো আগে আমরা জানি এইগুলো কেন আমার দরকার। ঠিক আছে, আমাদের দুটো কারণে দরকার এই দুটো। ফার্স্টে হলো, আমরা খুব ভালো মতো এসিআরপি জানি না, আমরা গত ক্লাসে জেনেছি গু- আম, গুগলের। ঠিক আছে, আমরা পরে একটু পরে জানবো, একটু একটু পরেই। তো আমরা তাহলে জেনে রাখি যে জানি না, ঠিক আছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো যাই হোক, আমরা আগে বুঝি এটা আমাদের কেন দরকার। ঠিক আছে, এগুলো কেন দরকার আমরা আগে বুঝি, তারপর এটা কেন আমাদের ফ্রিল্যান্সারদের দরকার সেটাও আমি একটু পরে বুঝাচ্ছি। আগে কেন দরকার সেটা আমরা বুঝি। ফার্স্টে এসইওর জন্য কেন দরকার সেটা আমরা আগে জানি। এসইওর জন্য মেইনলি দরকার, এটা আমরা সম্পূর্ণভাবে মুখস্থ করে রাখবো, শুধুমাত্র দুটো জিনিস দরকার হবে। এসইওর জন্য মূল কয়টা জিনিস দরকার হবে? দুটা। একটা হলো ব্যাকলিঙ্ক। আমরা জানি ব্যাকলিঙ্ক কাকে বলে, আমরা কিন্তু মুখস্থ করে টুটস্থ করে রেখেছি যে ব্যাকলিঙ্ক কাকে বলে, কিভাবে করতে হয় আমরা জানি। আশা করি আমরা ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয় আশা করি আমরা জানি। আরেকটি হলো কিওয়ার্ডস। তো আমরা কিওয়ার্ডস কিভাবে দিতে হয়, কি কি করতে হয়, এখনো ডিটেলস না জানলেও কিওয়ার্ডস কাকে বলে মোটামুটি আমরা কিন্তু জানি। ঠিক আছে, এসইও কিন্তু এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, এই দুটো ছাড়া এসইও সম্ভব না। ঠিক আছে, তাহলে স্যার এইগুলো কেন দরকার? ঠিক আছে, এখন আমরা একটু চিন্তা করি। আপনি মনে করেন একটা ছেলে দেখতে যাচ্ছেন। ঠিক আছে, একটা ছেলে দেখতে যাওয়ার সময় মনে করেন আমরা কি চিন্তা করি, যে ছেলেটা, প্রথমত বলি, ছেলেটা ভালো রেজাল্ট, ভালো টাকা পয়সা কামাতে হবে, তাহলেই তো হলো। ঠিক আছে, কিন্তু এটা দরকারি যে তার ভালো একটা চাকরি থাকা লাগবে, সরকারি চাকরি হলে বেটার, বা আমরা বলি যে একটা ভালো চাকরি থাকা লাগবে। ঠিক আছে, এটুকু বলে আমরা ছেড়ে দিতে পারি। কিন্তু তারপর আমরা কি বলি? যদি তার সরকারি চাকরি হয় তাহলে ভালো হয়, যদি তার একটু মনটা ভালো হয় ভালো হয়, তার যদি হাইটটা ভালো হয় তাহলে ভালো হয়, তারপরে বলি সে যদি দেখতে ভালো হয় আর একটু ভালো হয়। এগুলোকে আমরা বলি না? এগুলো কিন্তু আমি শুনেছি, তাই না? এগুলো কিন্তু না হলেও চলে, কিন্তু কি হলে ভালো হয়? তো বিষয়টি হলো এরকম, এইগুলো হলো সেই জিনিস যেটা কি, হ্যাঁ, বংশ ভালো হয়, ভেরি গুড। তো এগুলো কি সেই জিনিস যেটা না হলেও চলবে, কিন্তু হলে ভালো হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি যে এগুলো না হলেও চলবে, হলে বেটার হয়। তাহলে আমরা দেখি এগুলো আমরা আর কি কি কারণে জানবো। তাহলে আমরা একটু দেখি আমরা কোন জায়গা থেকে কাজটা পেতে পারি। আমরা যদি এসইও রিলেটেড কাজ করি, হ্যাঁ, চরিত্র তো ওটা তো বললাম না, ভালো মন থাকতে হবে, তার মানে চরিত্র ভালো হবে, ও এমনি চলে আসে। ফাইবার। তো এখানে
ফাইবার না তো, সরি, আমরা যাব হলো এসিও ক্লার্ক। কোথায় যাব? এসিওর কাজগুলো করার জন্য আমরা যাব এসিও ক্লার্ক। এসিও ক্লার্কে আমরা এসিও টাইপের কাজগুলো পাবো। এসিও ক্লার্কে আমরা কি পাবো? এসিও জিনিসগুলো বা এসিও কাজগুলো আমরা পাবো। দেখেন আমরা কি কি কাজ পাই এখানে আমাদের। আম, কি কি দেওয়া আছে দেখি। উপরেরটা তো এখানে একটা দেওয়াই আছে। আর এখানে কি দেওয়া আছে? তো এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা কিছু টার্ম দেখতে পাচ্ছি। যেমন দেখেন, এটা তো আমরা কিছুটা পড়তে পারি। অথরিটি ব্যাকলিংস, পিবিএনস। পিবিএনস মানে আমরা জানি না। গেস্ট পোস্ট জানি, ব্লগ জানি, কমেন্ট জানি, সাইড বার, ব্লগ রোল, কনটেক্সুয়াল ফর $25। তাহলে উনি কিছু একটা পিবিএন দিবে, অন্যগুলা জানি, এগুলো দিয়ে দিবে উনি $25। পিবিএন কাকে বলে আমরা জানি না। তারপর উনি বলেছে 300 ইউনিক, পাওয়ারফুল অ্যান্ড পার্মানেন্ট ডিএ সামথিং, সামথিং 50 আছে, প্লাস হবে এটা পিবিএন যেটা আছে, পিবিএনস দিবে, মানে 50 লেভেলের প্লাস ডিএ যেটা আছে এরকম 50টা পিবিএন দিবে, যেটা এসিও হোম পেজ থাকবে, ব্যাকলিংক, এগুলো দিচ্ছে কয়টা? 300টা দিচ্ছে $40। ঠিক আছে? তো এইগুলো আমরা দেখতে পারলাম। আবার এখানে দেখতে পারলাম যে 75 প্লাস ব্যাকলিংক এখানে দিচ্ছে PR9 থেকে 20 পর্যন্ত, এডু বা গভ টাইপের যে এই ডোমেন যেগুলো আছে এগুলো, এবং প্রতিটার মধ্যে 80 প্লাস দিয়ে থাকবে ম্যানুয়ালি ডু সেলফ এসিও, ইনক্রিজ করবে র্যাঙ্ক $5 জন্য। ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা একটি টার্ম প্রায় পাচ্ছি, ডিএ এবং পিভিএন। এখন যদি আমি জাস্ট গুগলে সার্চ দেই, ডিএ মানে কি? ডিএ মানে হলো ডোমেন অথরিটি। এবং পিভিএন মানে কি? পিভিএন মানে হলো পাবলিক ব্লক নেটওয়ার্ক। জাস্ট আমরা এটাকে এইটুকু মিনিং দিয়ে কি আমাদের হয়ে যাবে নাকি আমাকে বলেন। যদি বলেন যে স্যার এটা কাকে বলে এতটুকু দিয়ে আমাদের হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা জাস্ট গুগলে সার্চ দিয়ে কিন্তু জানতে পারি। আর যদি মনে করেন স্যার এটাকে কাকে বলে এইটুকু আমরা জানতে চাই, তাহলে আমরা সেইটুকুও জানবো। সবার কি ইন্টারেস্ট আছে আমাকে বলেন, যদি বলেন। তো সবাই বলছেন যে পুরোটাই জানতে চাচ্ছেন, তাই তো? ওকে, তাহলে আমরা পুরোটা জানারই ট্রাই করি। ঠিক আছে, তাহলে আমরা পুরোটা জানার ট্রাই। তাহলে টিএ মানে কি? টিএ মানে হলো টপিক অথরিটি। ঠিক আছে? ডিএ মানে কি? ডিএ মানে ডোমেন অথরিটি। পিএ মানে হলো পেজ অথরিটি। টিএফ মানে হলো ট্রাস্ট ফ্লো। সিএফ মানে হলো সাইটেশন ফ্লো। ডিআর মানে হলো ডোমেন অথরিটি। ইউআরএল মানে ইউআরএল রেটিং। পিবিএন মানে হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। এসসিআরপি মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এবং ব্যাকলিংক মানে আমরা অলরেডি জানি, এ লিঙ্ক অন অ্যানাদার পেজ দ্যাট ডাইরেক্টস পিপুল অন ইউর ওয়েবসাইট। তো আপনারা দুটো কাজ করতে পারেন, একটা হলো আপনারা নিজেরা নিজের দায়িত্বে এগুলো খুঁজবেন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা ভিডিও তো থাকবেই। স্ক্রিনশট দিয়ে নিয়েছেন সবাই? তাহলে সবাই স্ক্রিনশট দিয়ে নিয়েছেন। আর আমি বলে রাখি, আপনারা যারা খুবই টেনশনে আছেন যে স্যার এত এত কঠিন জিনিস আমার মাথায় ঢুকবে না, আমি বারবার বলছি এগুলো আমরা জাস্ট বুঝে যাব। ঠিক আছে? আমি কিন্তু আপনাদের মুখস্থ কিছু করাই না। কিন্তু এই বলে আমরা যদি আজকে পড়ে কালকে ভুলে যাই, এরকম কিন্তু আমরা শিখবো না। ওকে?
যেটা আমরা শিখবো সেটা আমরা একটু মনে রাখার জন্য শিখবো। এজন্য কিন্তু আমি আস্তে আস্তে করে ক্লাসগুলো নিই। তো টপিক অথরিটি, টপিক অথরিটি নাম দিয়ে বুঝি যে যে বিষয়ে আমরা, যেটা দিয়ে আপনার টপিকটা যে আছি সেটা কি, সেটা হলো টপিক অথরিটি। ওকে, খুবই ইজি না? যেটা দিয়ে টপিক আর কি দিবে সেটা কি, টপিক অথরিটি। টপিক অথরিটি একটি মেট্রিক যা একটি ওয়েবসাইটের এটি তার দক্ষ এবং বিশেষজ্ঞতা নিয়ে নির্ধারণ করে। এটি সাধারণত কন্টেন্টের একটি গুণগত মান এবং সেই বিষয়ের গভীরতা এবং ওই বিষয়ের বিশ্লেষণ বা উপস্থাপনার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। এটিকে কি বলছি, টপিক অথরিটি বলছি। এটি সার্চ ইঞ্জিন ও তার বিষয়ের উপর বিশেষজ্ঞতা বা নির্ভরযোগ্যতার উপর আহ, বিশ্বাসযোগ্য দিয়ে গণ্য করা হয়। তো আমরা তাহলে টপিক অথরিটি বুঝলাম যে টপিক অথরিটি দেয় কোনো ওয়েবসাইট ওই টপিক এর সম্পর্কে কতটা জানে তার উপরে এই মানটি দেয়। তো আমি উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি মনে করেন আপনি আপনার স্যারকে যদি কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে জিজ্ঞেস করেন, সে যতটা আনসার দিতে পারবে। আপনি স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার আমার একটি বিড়াল আছে, বিড়ালকে আমি কি খেতে দিব? আমি, বা আমার বিড়ালের জ্বর উঠছে স্যার, আমি বিড়ালকে এখন কি খেতে দিব? আমি কিন্তু আপনাকে আনসার দিতে পারবো। কেন দিতে পারবো না? কারণ এ সম্পর্কে কিন্তু আমার কোনো জেনারেল নলেজ নেই। ঠিক আছে, তো আমার কিন্তু গুগলে সার্চ দিয়ে বা কোনো ভেটেরিনারি কাছে জিজ্ঞেস করে বিষয়টা জানতে হবে। কি জন্য? কারণ ওই টপিকের উপর আমার কিন্তু নিজের ব্যক্তিগত নলেজ নেই। এটাই কিন্তু সেই টপিকের উপরে বা সেই বিষয়ের উপরে কতটা দক্ষ সে কিন্তু জানে। এবং যখন আমরা সার্চ দিচ্ছি সেই বিষয়ের জন্য কিন্তু তাকে উপরের দিকে উঠাচ্ছে। তো টপিক অথরিটিকে ভাবো টিচার এর কোনো স্পেসিফিক সাবজেক্টের উপর গভীর নলেজের মতো। যদি সেই ওয়েবসাইটও সেই টপিকের উপর বেশি নলেজ রাখে তাহলে তার সেই বিষয়ের জন্য উপরের দিকে আসবে। তো আমরা বুঝতে পারছি যে সার্চ রেজাল্ট উপরের দিকে আসবে এবং টপিকের উপরে দিকে আসলে, চোখে পড়লে সার্চ ইঞ্জিনের কাছে রেজাল্টের সেই টপিকের উপরে বেশি, আরো বেশি রেসপেক্টেড হয়ে উঠবে। তো আমরা তাহলে বুঝতে পারছি টপিক অথরিটিটা কি। তারপরে হলো আমাদের এসিআরপি, যেটা আমাকে একটু আগে বলছেন, আপনারা ভুলে গিয়েছেন, সার্চ রেজাল্ট পেজ। তো আমরা গুগলে যদি সার্চ দেই, গুগলে কোথায় গিয়ে সার্চ দিই সবার কি মনে আছে? তো গুগলের যে সার্চ রেজাল্টটা যে আছে, বা গুগলের যে বড় একটা পেজ আছে যেটার মধ্যে একটি সুন্দর আস আম, এরকম ম্যাগনিফাইং গ্লাস আছে, তাকে আপনি কি বলেন? এটা তো ক্রোম না, ক্রোম তো ব্রাউজার। সার্চ বার বলি, ওইটাকে বলি। আমি বলেছি ওই পেজটাকে কি বলেন? পুষ্পিতা আপু, পেজটাকে কি বলেন? ওটা তো সার্চ বার, পেজটাকে কি বলছেন আপনি? ওই পুরো পেজটাকে বলি, না ওই পেজটা পুরোকে ওয়েব পেজ বলি না। ওয়েব পেজ তো যে কোনো ওয়েব পেজটাকে বলি নাকি? সার্চ ইঞ্জিন তো গুগল সার্চ ইঞ্জিন, ওই পুরো পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে, ওই পুরো পেজটাকে কি বলি? গুগলের যে, যেটা দিয়ে আমরা সার্চ করি সেটা কি বলি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে, যেখানে আমরা সার্চ করা শুরু করি। তাহলে এসিআরপি হলো সেই পেজ যেটা সার্চ ইঞ্জিনের ব্যবহারকারীর উত্তর প্রদর্শন করে। এসিও এর মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য কি? সেই পেজের সবার ফার্স্টে আসা, তাই না? কি জন্য? যাতে আমরা র্যাঙ্কিং পাই বা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক পাই। তাহলে সেটি একরকম কি, আমাদের এই সার্চ ইঞ্জিনটি আমাদের সেই স্কুলের রেজাল্ট বোর্ডের মতো। সবাই কি চায়? টপ লিস্টে আসতে চায়। তাহলে ক্লিয়ার হয়ে গেছি যে এসিআরপিটা বিষয়টি কি। এখন তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমাদের পুরো টপিকের ডিএটা। ঠিক আছে,
এই পুরো বিষয়টার সবচেয়ে বেশি মানে ভিত্তিটা কি? ভিত্তিটা হলো ডিএ। অন্যগুলো ভুলে গেলেও আমি কোনো কিছু বলবো না, কিন্তু ডিএটা যদি ভুলে যান তাহলে কিন্তু অনেক কিছুই আপনি হারিয়ে ফেলবেন। তো ডিএটা মানে কি? ডিএ মানে এই ডোমেন অথরিটি। তো ডোমেন অথরিটি কি? ডোমেন অথরিটি হলো মোজ দ্বারা মানে প্রদানকৃত একটি স্টোর। এখন কথা হলো মোজ কি? মোজ হলো একটি ওয়েবসাইট। তো আমরা যদি একটি মোজ দিয়ে একটু গুগলে সার্চ করি, তাহলে আপনাদের এই ওয়েবসাইটটি আসবে। ঠিক আছে? দেখতে পাচ্ছি মোজ ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সবাই। তো মোজে আপনি কি কি পাবেন? এরা কিন্তু এসইও টুলগুলো সেল করে। আপনি একটি ওয়েবসাইট বানিয়েছেন, তাহলে আপনার ওয়েবসাইটটিকে উপরে উঠানোর জন্য কিওয়ার্ড রিসার্চ দরকার নেই। তাহলে আপনি কার কাছে যাবেন যদি নিজে না করতে পারেন? আপনি মোজের কাছে যাবেন। আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য কিওয়ার্ড যে দিবে, আপনার কাছে সুন্দর সুন্দর টাকা নিবে এবং আপনাকে রিসার্চ করে দিবে। আপনার র্যাঙ্কিং এর জন্য কিছু টিপস লাগবে, আপনি ওকে টাকা দিবেন, ও আপনাকে করে দিবে। আপনার ওয়েবসাইটের লিঙ্কের অ্যানালাইসিস লাগবে, কার কাছে যাবেন? আপনি মজকে টাকা দিবেন, ও আপনাকে আপনার লিঙ্কগুলো অ্যানালাইসিস করে দিবে। তো আপনার ওয়েবসাইটের জন্য আমরা ক্রলিং শিখেছি না গত ক্লাসে? তো আপনার ওয়েবসাইটে ভালো ক্রলিং হচ্ছে না, কার কাছে যাবেন? আপনি কিভাবে বুঝবেন বা কার কাছে যাবেন? তো মজের কাছে গিয়ে সুন্দর মতো টাকাগুলো দিবেন। আপনার টাকাগুলো দেখে সে আপনার ওয়েবসাইট যাতে ভালো মতো ক্রলিং হয় সেটারও সে ব্যবস্থা করে দিবে। তো মজ কি আশা করি বুঝতে পারছি। তো মজ ওয়েবসাইট গুলো এগুলো আপনাকে অফার করে থাকে, এটি পেইড টুলের মতো আপনাকে অফারগুলো দিয়ে থাকে। তো মজ কি করে সারা পৃথিবীকে একটি স্কোর দিয়ে থাকে। এই স্কোরটি কি? ডিএ বা ডোমেন অথরিটি। তো এই স্কোরটি উনি কত থেকে দেয়? 1 থেকে 100-র মধ্যে এই স্কোরটি ওনারা নির্ধারিত করে থাকে। এই স্কোর দিয়ে আপনি কি চিন্তা করতে পারেন? এটি একটি পূর্বাভাস দেয়, এটা কিন্তু একবারে 100% শিওর না। আগেই বলেছি এটা কিন্তু একটি পূর্বাভাস স্কোর। এটা যে একবারে 100% হবে এমন কোনো কথা না। এজন্য পূর্বাভাস দেয় যে আপনার সেই ওয়েবসাইটটি, শুধু আপনার না, সেই ওয়েবসাইটটি মনে করেন একটি ওয়েবসাইটের স্কোর হয়েছে 80 বা 90, তাহলে এটি পূর্বাভাস কি দিবে? সার্চ ইঞ্জিন পেজের কত স্থানে সে দখল করতে পারে। ঠিক আছে? যদি কোনো ওয়েবসাইট 70 আপ হয়, তাহলে ধরে নিবেন ওই ওয়েবসাইটটি গুগলে র্যাঙ্কিং করার পসিবিলিটি বেশি আছে। তো ডিএ নিজের অ্যালগোরিদম আছে যার মাধ্যমে এই স্কোরটি দিয়ে থাকে। তাও আমরা একটি ফ্যাক্টর আমরা চিন্তা করতে পারি, অনেক ফ্যাক্টর চিন্তা করে বা বিবেচনা করে। যেমন লিঙ্কের রুট ডোমেন, যে আপনার ওয়েবসাইটের মধ্যে লিঙ্কের যে রুট আছে সবগুলোর মধ্যে ডট কম থাকে, আবার ডট বিডি থাকে। আপনার ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে অনেকগুলো ওয়েব পেজ দিয়ে একটি ওয়েবসাইট হয়। তো আপনার ওয়েবসাইটের মধ্যে যে এই ডট কম আছে, এইগুলো এর যে রুট ডোমেন আছে এর উপর কিন্তু অনেক ডিপেন্ড করে। আপনি যদি পেইড রুট ডোমেন নেন, ঠিক আছে, পেইড ডোমেন নেন, সেটার উপর কিন্তু অবশ্যই ডিপেন্ড করে। যেমন পেইড ডোমেন কোনটা? ডট কম, ডট নেট, ডট বিডি, এগুলো পেইড ডোমেন না? এটার উপর কিন্তু নির্ধারণ করে। এখন যদি আমার মতো ডট এক্স ওয়াই জেড, তারপরে আরো অনেক ফ্রি ফ্রি ডোমেন গুলো আছে, এগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কখনো র্যাঙ্ক আপ করবে না। ঠিক আছে? এর সাথে মোট ব্যাকলিংকের সংখ্যা। তো আপনি এই ডট কমটি কয়টি ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক করেছেন? ফেসবুক, টুইটার, তারপর মনে করেন আমাদের বিবিসি বললাম, তারপর অন্যান্য জায়গায় কয়টার সাথে আপনি ব্যাকলিংক করেছেন? এগুলো সবগুলো ফ্যাক্টর যোগাযোগ করে ও কি দেয়? একটা মান দেয়। আশা করি বুঝতে পারছি। তো এই উচ্চ ডিএস স্কোর মানে কি? আপনার ওয়েবসাইটটি উপরে উঠার পসিবিলিটি বেশি। তো উচ্চ ডোমেন মানে হলো অনেকটা উপরের স্থানের
ছাত্রদের পড়ে, ওই উপর যদি একটি মনে করেন ডোমেন অথরিটির আরেকটি পজিটিভ দিক আছে। ধরেন আমরা যেমন মনে করি, ধরেন নটরডেম নামক একটা কলেজ আছে, তাই না? আমরা সবাই জানি না? নটরডেমের কথা বাদ দিই, মনে করে বুয়েটের কথা বলি। অনেকে বলে যে বুয়েটে পড়লে তোমার জীবন একবারে সবকিছু ঠিক হয়ে যায়, বা তোমার তুমি একবারে সব দিক দিয়ে ফিক্সড, তাই না? তো এখন এই বুয়েটে যদি আমি যাই, এটা কেন বলে? কারণ এখান থেকে আগের যে স্টুডেন্টরা আসছিল তারা কিন্তু ফিক্সড হয়েছিল দেখেই আপনার ছেলে পেলে যদি যায় তাহলে ফিক্সড হবে, এটা একটা ধারণা আপনার মনের মধ্যে আছে, তাই না? তো এইটা যে আমাদের মনের মধ্যে ধারণাটা আছে, তাহলে গুগল কেন এই ধারণাটা করবে না আমাকে একটু বলেন। আমরা একটু চিন্তা করে বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি? যদি আমাদের মনের মধ্যে ধারণা থাকে যে একটা ভালো প্রতিষ্ঠানে গেলে আমাদের নেক্সট প্রজন্ম ভালো হবে, এরকম যদি আমাদের ধারণা থাকে, গুগলের কেন ধারণা থাকবে না? তার মানে মনে করেন একটি 90 আপ পেজ বা 90 আপ ওয়েবসাইটে বা ওয়েবসাইটের এটি কন্টেন্ট যেহেতু ভালো হবে, ভালো হওয়ারই কথা, তার মানে ওয়েবসাইট যেহেতু ভালো, তার মানে কি এর মধ্যে যে কয়টি কন্টেন্ট আছে সবই কি, সবই হবে ভালো। তাহলে এখানে আমরা যা যা কন্টেন্ট দিব সবই গুগলের ফার্স্ট পেজে আসার পসিবিলিটি কি হবে? কম হবে নাকি বেশি হবে? ফার্স্ট পেজে আসার পসিবিলিটি কিন্তু বেশি হবে। কিন্তু আমি কিন্তু পসিবিলিটি বলছি, কেননা এটার কিন্তু কোনো শিওরিটি নেই। ঠিক আছে, পসিবিলিটি বেশি। কেন বেশি? আমাদের সেম ভাবে গুগলও চিন্তা করে যে যেহেতু এই ওয়েবসাইটটি ভালো, তার মানে এর থেকে যে প্রডিউস গুলো যেগুলো হচ্ছে সবই কি, সবই মেবি ভালোই আর কি দিবে। তো এভাবেই ওয়েবসাইটে দিয়ে ভালো হয়, তাহলে ওয়েবসাইটে সার্চ কন্টেন্টের জিনিসগুলো ভালো দেখার সম্ভাবনা বেশি। তো আমরা তাহলে ডিএ ক্লিয়ার হয়েছি। আমরা ডিএটা আশা করি কোনোভাবেই ভুলবো না, ডিএ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো ডিএটা যে ছিল, একটু আগে আমরা ডোমেন অথরিটি রেখেছি পুরো ডোমেইনের ক্ষেত্রে, মানে পুরো ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কি দেখেছি, এই পুরো জিনিসটা দেখেছি। এখন তাই পুরো একটা ওয়েবসাইট অনেক ওয়েব পেজ দিয়ে গঠিত না? অনেক ওয়েব পেজ দিয়ে এটি গঠিত হয়েছে। তো সাদিয়া আপু বলছে আমার ওয়েবসাইট ভালো না হলে আমি যা ছাড়বো গুগল সেটাই সামনে দিবে, তাই না? ওয়েবসাইট ভালো হলেই হলো না, ওইটা ভালো এসিও হতে হবে, ভালো ব্যাকলিংক হতে হবে, তাহলেই কিন্তু গুগল আপনার ওয়েবসাইটটিকে ভালো বলবে এবং সামনের দিকে আনবে। এর পরবর্তীতে আপনি যখন কন্টেন্ট ছাড়বেন সেই তারপরে আপনাকে আনার পসিবিলিটি করবে। ঠিক আছে, এর সামনের দিকে কিন্তু আমাদের টপিকগুলো কিন্তু আছে, ঠিক আছে না সাদি আপু? তো আমরা এখানে পেজ অথরিটি যে আছে, পেজ অথরিটি কি, একটু আগে ডোমেন বলেছি পুরো ওয়েবসাইট, তাহলে ওয়েব পেজটা কি আমাদের এই পেজ অথরিটি কি হবে? সিঙ্গেল পেজের যে পাওয়ার বা শক্তি, সেটা কি কে নির্ধারণ করছে? আমাদের পেজ অথরিটি। আমরা তাহলে বুঝি এটাও কিন্তু মোজ দ্বারা দেওয়া একটি মেট্রিক, যেটা পুরো ডোমেনের পরিবর্তে একটি পৃষ্ঠার আপনার পেজের আর কি শক্তি নির্ধারণ করে। তো পি এর স্কোর কত? 1 থেকে 100-র মতো সেম, এবং উচ্চ র্যাঙ্ক মানে কি, আপনার উচ্চ র্যাঙ্ক দেওয়ার পসিবিলিটি বেশি দেয়। তো আমরা তাহলে বুঝতে পারলাম পেজ অথরিটি কি। তো পেজ অথরিটি হলো স্কুলের একটি নির্দিষ্ট একটি ক্লাস বা শ্রেণী এর সুনামের মতো। যেমন কিছু ক্লাস ভালো ছাত্রদের জন্য পরিচিত, তেমনি কিছু ওয়েব পেজও গুরুত্বপূর্ণ হিসাবে পরিচিত এবং সার্চ রেজাল্টের উপরের দিকে দেখানো হয়। তো আমরা
পিএ সম্পর্কে আশা করি বুঝতে পারছি যে একটা স্কুলের একটি ক্লাস যদি ভালো হয় তাহলে কিন্তু সেই ক্লাসটা কিন্তু সেই স্কুলের জন্য বেশি পরিচিত হয়ে যায় এবং সবার কাছে পরিচিত হয়ে যায় যে এই ক্লাসটি বেটার। একইভাবে গুগলের সার্চ র্যাঙ্কে সেই পেজটিও কিন্তু উপরের দিকে যায় সেই ওয়েবসাইটের মধ্যে। তো আমরা বুঝতে পারলাম পেজ অথরিটি কি। পেজ অথরিটি আপনি যখন ওয়েবসাইটটি করবেন তখন দরকার পড়বে, ডিএটা বেশি বেশি ব্যবহৃত হয়। পরে কি ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লোটা হলো আপনাকে গুগল কতটা ট্রাস্ট করে সেটাই কি ট্রাস্ট ফ্লোতে নির্ধারণ করা হয়। ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা দেওয়া এটি মেট্রিক। তো এখন কথা হলো স্যার ম্যাজেস্টিক আবার কি জিনিস, খায় নাকি মাথায় দেয়? ম্যাজেস্টিকও কি একটি ওয়েবসাইট। তো আমরা যদি গুগলে ম্যাজেস্টিক দিয়ে সার্চ দিই তাহলে আমরা কি পাবো? ম্যাজেস্টিক পেয়ে যাব। এরা কি করে? মজ যা করে ম্যাজেস্টিকও কিন্তু তা তাই করে। তো কি কি করবে? আপনার মনে করেন একটা ভালো, আপনি অনেকগুলো ব্যাকলিঙ্ক করেছেন। আমরা যখন অনেকগুলো ব্যাকলিঙ্ক করতে যাব, অনেকগুলো ওয়েবসাইটে আর্টিকেল লিখবো, যখন আর্টিকেল লিখতে থাকবো আমাদের মনে করেন 10টা 15টা 20টা 100টা আর্টিকেল লিখে ফেলেছি। আমরা আসলে জানি না কোন কোন জায়গায় আর্টিকেল লিখেছি, হতে পারে না? আমরা আর্টিকেল লিখতে লিখতে অনেক ওয়েবসাইটে আর্টিকেল লিখে ফেলেছি, আমরা জানি না কোন কোন ওয়েবসাইটে আমাদের সিটিএ বসিয়ে দিয়েছি, হতে পারে? এটা কিন্তু হতেই পারে। আমাদের ওয়েবসাইট বা ফেসবুকের পেজেরই চিন্তা করেন, আমাদের মার্কেটিং করার জন্য অনেক জায়গায় দিয়েছি। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো আমরা কোন কোন জায়গা থেকে আমাদের পেজটার আর কি ব্যাকলিংক আসছে? তো আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপনি ম্যাজেস্টিককে টাকা দিবেন এবং ও আপনাকে বলে দিবে আপনার ওয়েবসাইটটির পিছনে কয়টা ব্যাকলিংক যুক্ত আছে। এছাড়া আপনার ওয়েবসাইটের সাথে কোন কোন লিংক যুক্ত আছে এটা বলে দিবে। তো আমরা বুঝতে পারলাম লিংক নিয়ে এবং ব্যাকলিংক নিয়ে ও কিন্তু সব সময় কাজ করে। তো আমরা বুঝতে পারলাম আপনার ব্যাকলিংক নিয়ে বা লিংক নিয়ে ও আপনাকে হেল্প করবে, টাকা দিবেন, হেল্প করবে। তো এসইও টাইপের সবগুলো কাজ যদি আপনি নিতে চান, একটু আগে দেখলাম মস, এরপরে কি ম্যাজেস্টিক। তো ম্যাজেস্টিক দ্বারা দেওয়া একটি মেট্রিক, সে আপনি যে ব্যাকলিংক গুলো দিয়েছে এটা কি করে, এটা ভালো ব্যাকলিংক নাকি খারাপ ব্যাকলিংক, তার মানে কি আমরা একটু আগে ডিএ দেখেছি না? তো ডিএ গুলো সে কিন্তু ভালো মতো মাপে এবং ওই যে ওয়েবসাইট থেকে এগুলো যে নিয়েছেন এই ওয়েবসাইট গুলো ট্রাস্টেড নাকি ট্রাস্টেড না সেটা কিন্তু সে ভালো মতো দেখে। তো এটা দেখার পরে সে আপনার ওয়েবসাইটকে নির্ধারণ করে আপনি ট্রাস্টেড নাকি না। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আপনি আপনার সাথে আপনি অনেকগুলো ব্যাকলিংকের সাথে যুক্ত ছিলেন, অবশ্যই আপনি অনেকগুলো ব্যাকলিংকের সাথে যুক্ত ছিলেন। সেই ব্যাকলিংক গুলো কি কম ডি এর সাথে আছে নাকি পাওয়ারফুল ডি এর সাথে আছে? সে প্রতিটি ওয়েবসাইটের মধ্যে সে যায়, সে ওয়েবসাইট গুলো ভালো আছে নাকি খারাপ সেগুলো সে চেক করে। যদি সেগুলো ভালো হয় তাহলে আপনি ভালো, না হলে আপনি খারাপ। আমরা কি বুঝতে পারছি? তাহলে ও কি করে? আপনার ব্যাকলিংকের কোয়ালিটি মাপে। তো এটা আমরা যদি বুঝতে পারি, ট্রাস্ট ফ্লো হলো নির্ভরযোগ্য বন্ধুর মতো। যদি আপনার বিশেষজ্ঞ লোক আপনার সম্পর্কে ভালো কথা বলে তাহলে আপনি ভালো হিসাবে সবার সামনে আসবেন এবং আপনাকে কিন্তু সবাই ভালো মনে করবে, তাই না? একইভাবে যদি আপনার সম্পর্কে খারাপ মানুষ কথা বলে, আপনাকে যদি খারাপ মানুষরা কথা বলে তাহলে কি হয়ে যাবে? আপনাকে কিন্তু মনে করবে যে আপনি ভালো মানুষ হলেও খারাপ, তাই না? ট্রাস্ট ফ্লো কিন্তু অনেকটা এরকম। তারপরে আমরা সাইটেশন ফ্লো না পড়ে, এরপরটা হলো সাইটেশন ফ্লো, এটা না পড়ে আরেকটু এর সাথে সম্পর্কিত একটি আছে, সেটি হলো ট্রাস্ট অথরিটি। তো ট্রাস্ট অথরিটিটা কি? ট্রাস্ট অথরিটি একটু বুঝি। এটা এখন আর ব্যবহার করা হয় না, ঠিক আছে? তারপরও স্যার কেন পড়বো? আপনি প্রায় একটু ট্রাই করতে পারেন, টিএ দিয়ে সার্চ দিবেন। আমরা কি একটু আগে আমাকে বলেন তো টিএ দিয়ে কি আমরা কিছু পড়েছি মনে হয় একটু আগে?
কারো কি মনে আছে কারো? 5 মিনিট বা 10 মিনিট আগে আমরা টিএ দিয়ে কিছু পড়েছি। টিএ দিয়ে আমরা কিন্তু টপিক অথরিটি পড়েছি। আবার একটু পরে সার্চ দিবেন, টপিক অথরিটি একটু আগে পড়েছি। আবার টিএ দিয়ে সার্চ দিলে ট্রাস্ট অথরিটি আসে। তাহলে স্যার কি ভুল পড়ালো? তাহলে ট্রাস্ট অথরিটি হবে নাকি স্যার টপিক অথরিটি হবে? তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়বেন। ঠিক আছে? যে স্যার তাহলে কোনটা হবে, টপিক নাকি ট্রাস্ট, টপিক নাকি ট্রাস্ট, দুইটাই তো টিএ মানে আছে। ঠিক আছে? তখন এই জন্য আমি এই স্লাইডটা রেডি করে রেখেছি। তাহলে ট্রাস্ট অথরিটি কি? ট্রাস্ট অথরিটি হলো, এটা আগে ব্যবহার হতো, যেটা ওয়েবসাইটে ট্রাস্ট ওর্থিনেস কেমন সেটা আর কি বুঝায়। যেটা এখন টপিক অথরিটি, এবং একটু আগে আমরা একটু পরে পড়বো সাইটেশন ফ্লো, এই দুটোর মিক্স আপ। তো এটা কি করে? এটা আপনার যে ডোমেন আমরা চিনি, একটু আগে বলেছিলাম .com.bd। তো .com.bd যে আছে, এটা কয় বছর ধরে আপনি ইউজ করছেন এটার এইজ দেখে। তারপরে এর যে ব্যাকলিঙ্ক যে যুক্ত আছে এটা দেখে। তারপরে এগুলোর যে এটার সাথে যে যুক্ত আছে এদের অবস্থা কেমন আছে এগুলো দেখে। এই সবগুলো মেপে আপনাকে 1 থেকে 100-র মধ্যে একটি মাপ দেয়। তো এগুলো অনেক ফ্যাক্টর গুলো যুক্ত করে যে মাপ দিচ্ছে, এই জন্য এটা অনেক বেশি কমপ্লেক্স দেখে পরবর্তীতে দুই ভাগে ভাগ করে দিয়েছে। যেটা আমরা একটি ট্রাস্ট অথরিটি দেখছি, এবং একটু পরে আমরা সাইটেশন ফ্লো দেখব। তো এটা রিলায়েবল ট্রাস্ট অথরিটি দেখে দিচ্ছে। তো ট্রাস্ট অথরিটি ভাবুন, এটি স্টুডেন্টের প্রতি, স্টুডেন্টের বিশেষ টিচারের টিচারের সাথে স্টুডেন্টের বিশেষের মতো যে ওয়েবসাইটে ভালো আচরণ করে, তো ভালো বন্ধু থাকবে এবং গুগলের চোখে বেশি ট্রাস্ট অথরিটি গড়ে উঠবে। তো এখন হলো সাইটেশন ফ্লো, যেটা আমি বলছিলাম। ট্রাস্ট ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো দুটো কি? দুটাইতেই কিন্তু আগে ট্রাস্ট অথরিটি ইউজ হতো। তাহলে এখন ট্রাস্ট ফ্লো কি জিনিস, সাইটেশন ফ্লো কি জিনিস, একটু আগে ট্রাস্ট ফ্লো পড়েছিল না, বললাম না? ট্রাস্ট ফ্লো যা করে ও তার উল্টা করে। ঠিক আছে? কেমন উল্টা করে সেটা আমরা বুঝি। সাইটেশন ফ্লো ম্যাজেস্টিকের একটি মেট্রিক যা ওয়েবসাইটের সংখ্যা মাপে এবং কিন্তু লিংকের কোয়ালিটি মাপে না। তো এটা কিন্তু ইঙ্গিত কি দেয়? যে আপনার ওয়েবসাইটটা কতটা প্রভাবশালী সেটা দেখে। তার মানে কি? ট্রাস্ট ফ্লোতে কি করতো, কয়টা ক- আপনার ব্যাকলিংক কতটা শক্তিশালী সেটা মাপতো। কিন্তু সাইটেশন ফ্লো শুধু সংখ্যা মাপে। আপনার যদি 100টা ব্যাকলিংক হয়, ও শুধু নাম্বার গুনবে আর কিছু গুনবে না। তাহলে আমরা সাইটেশন ফ্লো এবং ট্রাস্ট ফ্লোর ডিফারেন্স কিন্তু বুঝে গিয়েছি। সাইটেশন ফ্লো হলো আপনি কতটা জনপ্রিয় তার উপরে। যদি সবাই আপনার সম্পর্কে কথা বলে, তার মানে কি? আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এবং ওয়েবসাইটটির ক্ষেত্রেও আপনার লিংক যদি ভালো থাকে, আপনার সাজেশন ফ্লো বেশি হবে যদি কেউ আপনার লিংক গুলো ভালো দিয়ে সম্পর্কিত না হয়েও থাকে। তাহলে আমরা সাজেশন ফ্লো এবং ট্রাস্ট ফ্লো বুঝতে পারছি। এরপরে এগুলো আমাদের না ধরলেও চলবে, তাও আমরা একটু বুঝে নেই। ঠিক আছে? এগুলো আমাদের এই দুটো না হলেও চলবে, তাও আমরা বুঝি। ডোমেন ডেটিং কি? এহারেফস দ্বারা তৈরি। আমরা কি এহারেফ ওয়ার্ডটি কি আমরা কখনো কোনো জায়গায় দেখেছিলাম বলেন তো, কারো মনে আছে? আমরা অনেক দিন আগে একটা ক্লাস করেছিলাম, মেবি আমরা অনেকেই ভুলে গিয়েছি, আমি একটু আপনাদের মনে করিয়ে দিই। এরকম কি কিছু লিখেছিলাম আমাদের ক্লাসে? সবাই একটু মনে করেন তো। OS 10 বলেছে, মনে পড়েছে বাকিদের? তো এখন কি সবাই বুঝতে পারছেন এহেরেফ যে আছে এটা কোথেকে আসতে পারে? তো এই যে এহেরেফ কোম্পানিটা আমরা সবাই কিন্তু, আমি দেখাতেই সবার মনে পড়ে গেছে। তো দেখেছেন মানুষের নামকরণ কই থেকে কই থেকে করে।
যে কোনো জায়গা থেকে মানুষ নামকরণ করতে পারে। তো এই এআরএফ কি করেছে? এআরএফ এই কোম্পানি ডোমেন রেটিংটা দিয়ে থাকে। তো আমরা যদি এআরএফ দিয়ে গুগলে সার্চ দেই, তাহলে কিন্তু আমরা এরকম একটি ওয়েবসাইট পাবো। তাহলে এই এআরএফ ইনি কি কি করেন? আপনার একটি ওয়েবসাইট আছে, আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে ব্যাকলিং গুলো অ্যানালাইসিস ক্যাপাবিলিটি গুলো চাচ্ছেন, যে আপনি ব্যাকলিং গুলো দেখতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে কিছু কিওয়ার্ড, যেমন আগে মজে ছিল, কিওয়ার্ড রিসোর্স তুলতে চাচ্ছেন, এবং আপনার যে সাইটের অডিট আপনি সেটাও দেখতে চাচ্ছেন। তাহলে আপনার কি দরকার? আপনার এআরএস দরকার। শুধু এটাই না, আর কি কি করে, আপনার যে ওয়েবসাইট যদি থেকে থাকে, সে ওয়েবসাইটের সাইট মধ্যে কি কি আছে সেগুলো সে এক্সপ্লোর করে। তারপর কিওয়ার্ডের কথা তো আমি বললাম, কিওয়ার্ডও এক্সপ্লোর করে, এবং কন্টেন্ট যেগুলো আছে, যেগুলো পোস্ট করেছেন, সেগুলো কি করে, ও কিন্তু এক্সপ্লোর করে। এবং র্যাঙ্কিং করারও, র্যাঙ্কিং যাতে ভালো হয়, মানে এই জন্য সে এক্সপ্লোর করে এবং ট্র্যাকিং করারও ট্রাই করে। তো আমরা বুঝতে পারলাম এই সার্ভিসগুলো আমরা কই থেকে পাবো। আমরা এআরএফ কে সুন্দর সুন্দর টাকা দিব, এবং ও আমার এই সুন্দর সুন্দর কাজগুলো করে দিবে। আমার ওয়েবসাইট র্যাঙ্কিং এর এসইও কাজ করার জন্য আমরা ওকে ইউজ করতে পারি। তো এআরএফস দ্বারা ডোমেন রেটিং এর স্কোর দেওয়া যায়। তো ডোমেন বলতে কি একটা পেজ বুঝায় নাকি পুরো ওয়েবসাইট বুঝায়? কে বলতে পারবেন? ডোমেন বলতে পুরো ওয়েবসাইট বুঝায়, তাই না? তাহলে পুরো ওয়েবসাইটের স্কোর কিন্তু ও দেয়। তো এই যে ওয়েবসাইটের স্কোরটি ও কিভাবে দিচ্ছে? আপনার ব্যাকলিঙ্ক যে আছে, ব্যাকলিঙ্কের সেই পাওয়ার মানে ডিআর দেখে, এবং সার্চ র্যাঙ্কের পেতে আপনাকে এই ব্যাকলিঙ্কের প্রোফাইলগুলো দেখেই কিন্তু সে দিচ্ছে। ওকে। তো আমরা অনেকটা ডোমেন রেটিং হলো স্কুল এর ছাত্রদের ভালো ফলাফলের মতো। যদি স্কুলের সব ছাত্রদের আর কি দেখা যায়, একটি স্কুলের ছাত্রদের ভালো ফলাফলের মতো ভিত্তি করে স্কুলের স্কোর কিন্তু দেওয়া হয়। তো স্কুলের ছাত্ররা যদি ভালো করে থাকে, তাহলে কি দেখা যায়? আপনার স্কুলের র্যাঙ্কিংটাও কিন্তু বাড়তে থাকে। তো বিষয়টা হলো একরকমই। ওয়েবসাইটও কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে ওয়েবসাইটও কিন্তু বাড়তে পারে। একটি স্কুলের উচ্চ স্কোর মানে হলো স্কুলটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তো আমরা বুঝতে পারছি এটা আমাদের নর্মালি অত দরকার পড়ে না, তাও আমরা একটু জেনে নিলাম। আর ইউআরএল রেটিং কি? একটু আগে ডোমেনটা কি ছিল? পুরো ওয়েবসাইটের ছিল। আর ইউআরএলটা কি? একটি পেজের। এআরএফ থাকা আসা ইউআরএল ডোমেন রেটিং এর নির্দিষ্ট মানে হলো পুরো ডোমেনের পরিবর্তে, মানে পুরো স্কুলের কথা বলছি না, পুরো স্কুলের পরিবর্তে একটি ক্লাসের রেজাল্টের উপরে ভিত্তি করে। তো ডোমেনের পরিবর্তে এটি নির্দিষ্ট পেজের ব্যাকলিঙ্ক প্রোফাইলের উপর নির্ভর করে এটি দেওয়া হয়। এবং উচ্চ ইউআরএল মানে পেজটির ব্যাকলিঙ্কের উপরে আছে, সেটার উপরে সার্চ র্যাঙ্কিং করা হয়। তো ইউআরএল অত বেশি লাগে না, ইউআরএল রেটিং অত বেশি ব্যবহার করা হয় না, আমি আবারও বলছি, জাস্ট জানার জন্য জানলাম। তো ক্লাসরুমের স্কোর দেওয়ার মতো উচ্চ স্কোর মানে ক্লাসরুম খুব শক্তিশালী এবং অন্যের দ্বারা সম্মানিত। আমাদের ওটা অত মনে না রাখলেও হবে, ইউআরএল রেটিং জাস্ট জেনে গেলাম। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট টপিক হলো পাবলিক ব্লক নেটওয়ার্ক, ঠিক আছে? তো আমরা অনেক পুরনো একটা কথা শুনেছি, যে আপন আঙিনায় আপন আঙিনায় বিড়ালো সিংহ, শুনেছি না? তো এটা হলো সেরকম জিনিস, ঠিক আছে? তো মানে কি, আপনি নিজেই একটা কিছু রেডি করবেন, তার মধ্যে নিজের ভালো কিছু লিখবেন। তো আমরা প্রাইভেট ব্লক নেটওয়ার্ক কি হতে পারে মোটামুটি বুঝতে পারছি। পিবিএন বা প্রাইভেট ব্লক নেটওয়ার্ক আপনি তৈরি করবেন, এবং আপনি আপনাকে যত প্রমোট করতে চান প্রমোট করবেন। তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো এরকম ওয়েবসাইট বা নেটওয়ার্ক যা একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপে থাকে, এবং একটি নির্দিষ্ট সাইটের সার্চ ইঞ্জিনকে উন্নত করার জন্য
ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আমরা কি করি, পিবিএন গুলো ব্যবহার করি। পিবিএন গুলো অনেকটা গ্রে হেড, গতকাল আলোচনা করেছি, গ্রে হেড এসইওর একটি উদাহরণ, যেটা সার্চ র্যাঙ্কিং কে আমরা কি করছি, আমরা কি ম্যানিপুলেট করছি না, আমরা কিন্তু ব্যাকলিঙ্ক করে ওটাকে ম্যানিপুলেট করার ট্রাই করছি। এবং দেখা যেতে পারে সার্চ ইঞ্জিন যদি বুঝতে পারে যে আমরা দুষ্টামিগুলো করছি, আমাদের ওয়েবসাইটকে পেনাল্টি দিতে পারে। তো ধরেন আমরা একটা উদাহরণ দেই, ক্লাসে কিছু ছাত্ররা পরিকল্পনা করলেন যে সব সময় একে অপরের প্রশংসা করুক, কিন্তু যদি এরকম করি তাহলে শিক্ষক কি মনে করবে, যে এই ছেলেই মনে হয় সবচেয়ে ভালো স্টুডেন্ট। তো এতে করে শিক্ষকের কাছে কিন্তু সে ভালো মনে হবে, মানে গুগল কিন্তু র্যাঙ্কিং বাড়বে। কিন্তু শিক্ষক যদি বুঝতে পারে এটা স্টুডেন্টরা দুষ্টামি করে করেছিল, তাহলে সব স্টুডেন্টরা এটি শাস্তি পাবে না, মানে গুগল কিন্তু তাদের পেনাল্টি দিতে পারে। কিন্তু তারা, সেই স্টুডেন্ট যদি সত্যি ভালো স্টুডেন্ট হয়, তাহলে তাকে অবশ্যই প্রশংসা করবে এবং তার কোনো সমস্যা হবে না। তাহলে এটা হলো কি, আমরা অর্গানিক লিঙ্ক করে, যেটা আর কি সবাই দিয়ে থাকে, মানে নর্মালি কষ্ট করে করে আমরা ব্যাকলিঙ্ক যেটা করি, সেটা যদি করে থাকি তাহলে আমাদের প্রবলেম হয় না। কিন্তু আমরা পিবিএন করে যদি করি, একটা ওয়েবসাইট করে করে সেটাকে বড় করে, মানে পিবিএন করলাম, তারপরে সেটা আমরা ডিএ, আমরা বড় বড় করলাম, মানে ডিএটাকে আমরা 70+ করলাম, ঠিক আছে। তারপরে এটাকে আমরা কন্টেন্ট বেটার করলাম। কারণ কার কন্টেন্ট দিব, অন্য সবার কন্টেন্ট দিব এবং নিজের কন্টেন্ট একটু বেশি দিব। বুঝতে পেরেছি? এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে না, আপনি গিয়ে দেখবেন এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি ডাইরেক্ট নিজে পোস্ট করতে পারছেন না, তাদের পোস্ট কিন্তু বেশি বেশি যায় যায়। তো এগুলো কি, এগুলো হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। তো এসইও দৃষ্টিকোণ থেকে টিবিএন সঠিকভাবে এবং প্রাকৃতিকভাবে ব্যবহার করা গেলে কোনো সমস্যা হয় না। কিন্তু গুগল যদি বুঝতে পারে এটি কৃত্রিমভাবে র্যাঙ্ক বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে, তাহলে আপনি একটি পেনাল্টি খেতে পারেন। তাহলে আমরা বুঝতে পারছি এসইও বিষয়টি কি, পিবিএন বিষয়টি কি। তো আমরা বুঝতে পারলাম অর্গানিক ভাবে আমরা ট্রাই করব, এবং জোর করে ম্যানিপুলেট বা আমরা এরকম ব্যাকলিং যদি করার ট্রাই করি তাহলে পেনাল্টি খেতে পারি। তাই আমরা একটু দুষ্টামি করলেও একটু বুঝে শুনে আমরা কাজগুলো করব। পরে আমাদের ফাইনাল টপিক, আমরা ব্যাকলিং সবাই চিনি, তাও আমি আপনাদের এটা জিজ্ঞেস করি, ব্যাকলিং 3 টাইপের আছে, আমরা কি জানি সবাই? ইয়েস বা নো বলেন। আমরা জানি ব্যাকলিং 3 টাইপের আছে। ব্যাকলিং কিন্তু 3 টাইপের হয়। তো প্রথমটা হলো ইনবাউন্ড লিঙ্ক, যেটা আমরা অলরেডি ইউজ করে থাকি, ঠিক আছে। আমরা কিন্তু ইউজ সবগুলোই করি, জাস্ট আমরা নাম জানি না, আমরা একটু শুনি। তো ব্যাকলিংটা কি, ইনবাউন্ড লিঙ্ক, মনে করেন অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসছেন, সেটা কি, মনে করেন এটা হলো আপনার ওয়েবসাইট, মানে স্যারের ওয়েবসাইটটা কি আপনার ওয়েবসাইট। তাহলে মনে করেন অন্য ওয়েবসাইট থেকে, মনে করেন ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে আসছেন, তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। যেমন মনে করেন আমরা যখন আর্টিকেল লিখেছিলাম, ওখানে একটা সোর্স দিয়েছিলাম না, মনে আছে? ওকে, আম্বিয়া আপু বলছেন হোয়াট ইজ ব্যাকলিং। ব্যাকলিং মানে আমরা যখন একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট যুক্ত করি, সেটাকে আমরা ব্যাকলিং বলি। একটি ভালো উদাহরণ হলো আমরা পিন্টারেস্ট করেছি না আপু, তারপরে আমরা ফেসবুকের যে কাজগুলো করেছি, তারপরে আপু আমরা আর্টিকেল লিখেছি সোর্স দিয়ে, আম্বি আপু আমাদের মনে আছে, মুক্তা আপু। তো এগুলো যে আমরা লিংক দিয়ে একটা ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইট যুক্ত করেছি, এগুলো হলো ব্যাকলিংক। তো আমরা আর্টিকেলের সময় যে সোর্স যুক্ত করে আমরা দিয়েছিলাম,
এই যে সোর্স ক্লিক করে লিঙ্কডইন থেকে যখন আমাদের সোর্স ওয়েবসাইট গিয়েছে, তাহলে এটা কি হয়েছে? এটা ওই সোর্স ওয়েবসাইটের জন্য কি হয়েছে? ইনবাউন্ড লিংক হয়ে গিয়েছে, ঠিক না? ওই সোর্স ওয়েবসাইটের জন্য কি হয়েছে? ইনবাউন্ড লিংক হয়েছে। আমরা মেবি কিছুটা কিছুটা বুঝতে পারছি, তাই না? যে লিঙ্কডইন থেকে সেই সোর্স ওয়েবসাইটের জন্য ওটা কি হলো? এটি ইনবাউন্ড লিংক ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছি? যদি না বুঝি আমাকে বলেন, আমি আবারও বুঝাচ্ছি। এখন তাহলে আমাদের আউটবাউন্ড লিংক হলো নেক্সটটা। আউটবাউন্ড লিংক কি? যদি আমরা উল্টো চিন্তা করি, যে আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যদি যাই, সেটা হলো আউটবাউন্ড লিংক। মনে করেন এটা হলো আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে যদি আমি অন্য ওয়েবসাইটে যাই, তাহলে সেটা হলো আউটবাউন্ড লিংক। আমরা লিঙ্কডইন থেকে আমরা যদি সোর্স ওয়েবসাইটে যাই, লিঙ্কডইনের জন্য সেটা হলো আউটবাউন্ড লিংক। ঠিক আছে সাদিয়া আপু, আমরা বুঝছি না, আমি আরো ইজি ভাবে আপনাকে বুঝাই। ঠিক আছে, এমন ভাবে বুঝাই আশা করি আমরা বুঝবো। আমরা সবাই পত্রিকা দেখেছি আপু, অবশ্যই একটা পত্রিকা আমরা সবাই দেখেছি। তো পত্রিকায় আমরা ধরেন একটা অ্যাড দিই, আমরা অ্যাডভার্টাইজ দিয়েছি না? ধরেন আমরা অ্যাড দিই, যে অ্যাডের মধ্যে আমরা কি লিখবো? যে আমার দোকানে আসো। আমার দোকানে আমি অনেক ইলেকট্রনিক জিনিস সেল করি, তাই কি বললাম? আমার দোকানে আসো। তো এই যে আমি বললাম আমার দোকানে আসো, তাহলে এই যে আমার দোকানে আসো বলছি, মানে আমার ওয়েবসাইটে আসো যে বলছি, এটা কি হবে? এটা হবে ইনবাউন্ড লিংক। ঠিক আছে, তার মানে কি? দেখেন তো হচ্ছে নাকি? অন্য ওয়েবসাইট থেকে আরেকজন আমার ওয়েবসাইটে আসছে, তাহলে কি হয়ে যাচ্ছে? ইনবাউন্ড লিংক হয়ে যাচ্ছে। সাদিয়া আপুকে আমরা ইনবাউন্ড লিংক বুঝতে পারছি? অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে আসছে, তাহলে কি? ইনবাউন্ড লিংক। ওকে, তাহলে আমার ওয়েবসাইটে এই মানুষটা আমার দোকানে আসছে, ঠিক আছে? খুশি মনে আমার ওয়েবসাইটে আমার দোকানে আসছে। আমি ইলেকট্রিক্যাল জিনিস সেল করি, ঠিক আছে? দোকানে এসে বলছে, ভাইয়া আমাকে এক হালি ডিম দেন। আমি ইলেকট্রিক্যাল জিনিস সেল করি, আমার কাছে কি চাচ্ছে? ডিম চাচ্ছে। তো আমি বললাম, আমি তো ডিম সেল করি না, আপনি পাশের দোকানে যান। কি বললাম? পাশের দোকানে যান, ওখানে ডিম পাবেন। আমি যে বলে দিলাম পাশের দোকানে যান ডিম পাবেন, তাহলে এই যে পাশের দোকানে যেতে বললাম, এটা কি? এটা হলো আউটবাউন্ড লিংক। মানে আমার ওয়েবসাইট থেকে আমি ওনাকে অন্য ওয়েবসাইটে পাঠিয়ে দিলাম। এটা কি হচ্ছে? এটা আমার ওয়েবসাইটের জন্য আউটবাউন্ড লিংক। এখন বলেন তো সাদিয়া আপু, কি বুঝতে পারছি? বলেন যে আরো কি বুঝা লাগবে আমরা? যদি না বুঝি আমাকে বলেন, আমরা আরো বুঝবো। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে ইনবাউন্ড লিংক কাকে বলে। যে আমরা আমার ওয়েবসাইটে যখন আসছি, সেটা হলো আমরা ইনবাউন্ড লিংক। যেমন ফেসবুকে আপনার ওয়েবসাইটে দেওয়া কি? ইনবাউন্ড লিংক, আসো আসো আসো। আর যখন আমার ওয়েবসাইট থেকে যেমন চলে যাচ্ছে, যেমন উইকিপিডিয়াতে দেখা যাচ্ছে কি, সবাই কিন্তু ওয়েবসাইট থেকে চলে যায়, তাই না? বিভিন্ন ধরনের রেফারেন্স লিংক নিয়ে। তাহলে সেটা কি? ওয়েব উইকিপিডিয়ার জন্য সব কিন্তু আউটবাউন্ড লিংক। ওকে, তো আমরা ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিংক কিন্তু বুঝতে পারছি। যখন আমরা এসইওর কাজ করতে যাব, তখন আমরা কিন্তু ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারবো যে আমার কয়টা ইনবাউন্ড লিংক লাগবে, কয়টা আউটবাউন্ড লিংক লাগবে। তাহলে সেভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো, ঠিক আছে? ওরা কিন্তু বুঝবে না। দুটাই কিন্তু ব্যাকলিঙ্ক। দুটাই কি? দুটাই কিন্তু ব্যাকলিঙ্ক। দুটার মিনিং কিন্তু সেম, দুটাই ব্যাকলিঙ্ক। কিন্তু দুটাই কিন্তু
মিনিং সেম হলেও কাজ কিন্তু একরকম সেম করছে না, তাই না? একটা বাইরে নিয়ে যাচ্ছে, একটা ভিতরে আনছে, ঠিক আছে? আর থার্ড যে বিষয়টা, এটা আমরা সবাই বুঝি, ইন্টারনাল লিঙ্ক। একটা ওয়েবসাইটে অনেক টাইপের লিঙ্ক এমনিই থাকে। সেগুলো কি? সেগুলো হলো একটা পেজ থেকে আরেক পেজে, সেটা হলো ইন্টারনাল লিঙ্ক। সেটা আমরা চোখ বুঝেই বুঝি। তো আমরা এই যে তিন টাইপের লিঙ্ক আমরা ক্লিয়ারলি বুঝে গিয়েছি। তো আমরা তাহলে খুব ভালো মতো পরীক্ষাগুলো দিব, আমাদের এই লিঙ্ক নিয়েও কোনো ঝামেলা আর থাকলো না। আমি এজন্য একটা ক্লাসকে দুই ভাগে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? যে গতকালের ক্লাস এবং আজকের ক্লাস, এটা যদি দুই ভাগে একসাথে যুক্ত হতো, আশা করি নিতে পারতেন না, তাই না? মেবি আমরা নিতে পারতাম না দুইটা যদি একসাথে হতো। ওকে, তো এটাকে আমি দুই ভাগে ভাগ করে আপনাদের জন্য দিয়েছি, যাতে আপনারা সুন্দর মতো একটু নিতে পারেন। ওকে, তো এখন দেখি আপনাদের কোনো কোশ্চেন থাকলে থাকবে, এবং আমরা অবশ্যই জানি নেক্সট ক্লাসে আমাদের এক্সাম হবে। এক্সামটি আমরা ভালোভাবে দিব। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে কিন্তু আমাদের এক্সাম আছে, সবাই ভালো মতো এক্সাম দিয়েন। তো সবার জন্য শুভকামনা থাকলো। গুড নাইট।